আমাদের আমাদের শুধু আমাদের না, প্রতিটি কমিউনিটিতে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা বেড়েছে। ঘরের মধ্যে বিবাদ, বিসংবাদ, কথা কাটাকাটি, হানাহানি, এই ব্যাপারটা ব্যাপক একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যার বাইরে আমাদের কমিউনিটি না। আমাদের কমিউনিটিতে আগ থেকেই ডোমেস্টিক ভায়োলেন্সের একটা সমস্যা ছিল, বাট এটা আরো কিছু প্রকট হয়েছে এই গড়ে থাকা অবস্থায়। এই বিষয়টি আমরা আজকে প্রধান আলোচনার বিষয় হিসেবে রেখেছি, এবং এই বিষয়ে আজকে যারা আলোচনা করবেন আমি আপনাদের সামনে একটু পরে পরিচয় করিয়ে দেবো। দর্শক, এছাড়া আমাদের সাথে আজকে আছেন সোনালী এক্সচেঞ্জের সিইও জনাব দেবশ্রী মিত্র। উনি আমাদের সাথে আছেন। আমার মনে হয় তিনি প্রথম আজকে টেলিভিশনে আসলেন, টেলিভিশনের পর্দায়। আমরা তার সাথে কথা বলবো যে সোনালী এক্সচেঞ্জ কিভাবে কমিউনিটিকে হেল্প করছে, এবং এই ঈদের সময় আপনারা যে অর্থ প্রেরণ করবেন, এই অর্থ প্রেরণে সোনালী এক্সচেঞ্জ কিভাবে কমিউনিটিকে সহযোগিতা করবে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানাবো, তা হচ্ছে যে আপনারা জানেন যে এই যে লকডাউন, কোভিড-19 বা করোনা ভাইরাস, এই পরিস্থিতির কারণে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে আছে, এবং বিশেষ করে হাউজিং বা রিয়েল এস্টেট ব্যবসা যারা আছেন তারা কিভাবে সার্ভাইভ করছেন, কি চিন্তা করছেন তারা রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে, ব্যবসার ভবিষ্যৎ নিয়ে। কারণ আমাদের কমিউনিটির অনেকেই খুব পছন্দ করেন বাড়ি কিনতে। এই যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ দি রিয়েল এস্টেট, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। আর এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টি নিয়ে আমরা কথা বলবো কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাজেদা উদ্দিন, যিনি নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনেরও অন্যতম মেম্বার, এবং তার সাথে থাকবেন আমাদের ডক্টর মনিবুর রহমান, যিনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। তিনি সাজেশন দেবেন যে এই বিষয়টি কেন হচ্ছে। এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। আমাদের সাথে আরো যোগ দেবেন নাজমুল আলম, অ্যাটর্নি নাজমুল আলম। তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন যে আনএমপ্লয়মেন্ট নিয়ে যে প্রবলেম হচ্ছে, অনেকেই টাকা পাচ্ছেন না, অনেকেই বসে আছেন দীর্ঘদিন থেকে। এই আনএমপ্লয়মেন্টের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে একটি সমস্যা আছে। এই সমস্যার কারণে অনেকেই হয়তো সমস্যাটি চোখে পড়ে না। তিনি আজকে এই বিষয়টি খোলাসা করে সবাইকে জানাবেন যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। আমাদের সাথে যোগ দেবেন মোহাম্মদ সামাদ মিয়া, যিনি নিউ ইয়র্ক সিটি ট্রানজিটের ট্রেনের কন্ডাক্টর হিসাবে। তিনি বলবেন যে ট্রেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এবং 911 অপারেটর সালমা চৌধুরী, তার সাথে আমরা শুনবো যে এই যে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বললাম, এই ডোমেস্টিক ভায়োলেন্সে তিনি যেহেতু ফোন ধরেন 911, কেমন এই বিষয়ে কেমন অভিযোগ পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে। আমাদের আজকের প্যানেলের মধ্যে আছেন, আমি আগেই বলেছি, দেবশ্রী মিত্র, যিনি সোনালী এক্সচেঞ্জের সিইও, মাজেদা উদ্দিন, যিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ডক্টর মনিবুর রহমান, যিনি মানসিক রোগ বিশেষজ্ঞ, সালমা চৌধুরী, যিনি রিয়েল এস্টেট, দীর্ঘদিন থেকে রিয়েল এস্টেট ব্যবসার সাথে ইনভলভ, ব্রঙ্কসে উনি থাকেন। আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় নাজমুল আহসান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক। তিনি আজকের দিনের আপডেট তিনি এক কথা বলবেন। আর অন্যদের সাথে আমি পরিচয় করিয়ে দিলাম। আমার ফোনে আছেন জনাব নাজমুল আলম। দর্শক, আপনাদের যে বিষয়টি আমি বলতে চাই তা হচ্ছে যে আপনারা শত শত দর্শক আমাদের সাথে আছেন, হাজার হাজার দর্শক আমাদের সাথে আছেন, আমি জানি। এবং আপনারা অনেকেই ফেসবুকে প্রোগ্রামটি ওয়াচ করছেন। যারা ফেসবুকে প্রোগ্রামটি ওয়াচ করছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের অন্য কিছু না, যে অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে আমাদের সাথে পার্টিসিপেট করতে বলবেন। এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ফেসবুকে প্রশ্ন করবেন। আমরা কোনো প্রশ্ন আপাতত টেলিফোনে নিচ্ছি না, ফেসবুকে প্রশ্ন করতে পারবেন, এবং ফেসবুক থেকে আমরা প্রশ্নের উত্তর দেবো। আমি আবার আপনাদেরকে রিমাইন্ডার দেবো, সেটা হচ্ছে যে সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, তাহলে আমাদের সাথে আজকে সোনালী এক্সচেঞ্জের সিইও জনাব দেবশ্রী মিত্র আছেন। আপনারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে কোনো কিছু জানতে চান স্পেসিফিক, তাহলে মাজেদা উদ্দিন আছেন। আর যদি পরামর্শ বিষয়ে জানতে চান, তাহলে ডক্টর মনিবুর রহমান সাহেব আমাদের সাথে আছেন। রিয়েল এস্টেট বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন সালমা চৌধুরীর কাছে। আর 911 এবং ট্রেন, এই বিষয়ে কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে একজন সামাদ মিয়া এবং সালমা চৌধুরী। আর যেটা আপনাদেরকে বললাম যে যদি এই যে আনএমপ্লয়মেন্টের যে অ্যাপ্লিকেশন ফিল আপের ব্যাপারে যদি কারো কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদের সাথে ফোনে আছেন অ্যাটর্নি নাজমুল আলম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি। প্রথমে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় জনাব নাজমুল আহসান আপনার কাছে আজকের দিনের আপডেট জানার জন্য। জনাব নাজমুল আহসান, আজকে তো ওয়েদার খুব ভালো ছিল, আজকে করোনার অবস্থা কি নাজমুল ভাই, প্রথমেই জানতে চাই। ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ আজকে সব প্যানেলিস্টদেরকে যারা আজকে এসেছেন। আজকে সুসংবাদ দিয়ে আমি শুরু করতে চাই, যদিও আমাদের জন্য একটু ঠিক অনেক আশাবাদী হতে পারছি না, কারণ
15 তারিখ নিউ ইয়র্ক স্টেটের 4টি কাউন্টি খুলে দিচ্ছে, অর্থনীতি সচল করার প্রথম প্রক্রিয়া চালু হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টি এটা তার ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও আজকে আমাদের জন্য একটু আশার খবর আছে। সেই খবরটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে গত পরশুদিনের হিসাব, কারণ নিউ ইয়র্ক সিটির হিসাবটা একদিন পিছানো থাকে, এবং এটা পাবলিক হসপিটাল মানে সিটির হসপিটাল যেগুলো সেগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী। আর সেই হিসাবে দেখা যাচ্ছে যে সিটিতে মৃতের সংখ্যা 11 তারিখ থেকে 12 তারিখ, অর্থাৎ 11 তারিখ থেকে 12 তারিখে কমে গেছে। কমে 78, অর্থাৎ 78 থেকে কমে 59, 59 দাঁড়িয়েছে। এবং আইসিইউ অ্যাডমিশন যেটা 561 থেকে কমে 517 এসেছে। এবং আপনার টেস্টিং এর উপর এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং মেয়র আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আগামী সপ্তাহের পর থেকেই নিউ ইয়র্ক শহর প্রস্তুত থাকবে প্রতি সপ্তাহে 20,000 টেস্টিং করার জন্য, এবং সেই জন্য আগামী 25 তারিখের ভিতরে আরো 10টি নতুন সেন্টার চালু করার ঘোষণা দিয়েছেন। সেই টেস্টিং এর ফলাফলে দেখা যাচ্ছে কিছুটা অগ্রগতি হচ্ছে পজিটিভ কেস নির্ধারণের ক্ষেত্রে, এবং সেটি কমে এসেছে। গত পরশুদিন ছিল 13%, সেখান থেকে কমে 11% এসেছে। এই হচ্ছে নিউ ইয়র্ক সিটির হিসাব। এবং মেয়র আজকে সাংবাদিক সম্মেলনে আরেকটি কথা বলেছেন, সতর্কতার সাথে বলেছেন। তিনি বলেছেন যে এখন যে পেডিয়াট্রিক মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের কেসটি আমরা এখন এতদিন নিউ ইয়র্ক শহরে প্রথম ছিল, এখন সেটা আরো কয়েকটি শহর এবং স্টেটও ছড়িয়ে গেছে। এবং নিউ ইয়র্ক শহরে গত কাল পর্যন্ত 100 রোগীর খবর তারা পেয়েছেন, এবং তার ভিতরে তারা টেস্ট করে দেখেছেন 55 জন পজিটিভ টেস্ট হয়েছেন এই সিনড্রোমে, এবং তার ভিতরে 19 জন ছিলেন অ্যান্টিবডি টেস্টের, অর্থাৎ তারা কোনো না কোনো ভাবে এই করোনাটাকে সার্ভাইভ করেছেন, তাদের অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এবং এর ভিতরে একজন আমাদের দুর্ভাগ্যজনক ভাবে মারা গেছেন। এই কথা হচ্ছে মেয়র আজকে বলেছেন। আরেকটি কথা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে যেভাবে এখন নিউ ইয়র্কবাসী, যদিও আমাদের একটু হতাশার কারণ আছে, কারণ নিউ ইয়র্ক স্টেট আজকে সরাসরি 15 তারিখের পর থেকে ওপেন হচ্ছে, তারপরে মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে আমরা যে ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং যেভাবে আমাদেরকে শেল্টার ইন প্লেস এবং লকডাউনে রেখেছি, যদি এইভাবে এবং এই অগ্রগতি আমাদের চলতে থাকে, তাহলে আশা করা যাচ্ছে জুনের প্রথম সপ্তাহে নিউ ইয়র্কের কিছু অর্থনীতি, কিছু ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে গভর্নরের যে বেঞ্চমার্ক টেস্টটি আছে, প্রথমে কনস্ট্রাকশন এবং এরপরে ম্যানুফ্যাকচারিং, রেস্টুরেন্ট কিংবা যে সমস্ত আমরা যে দোকানগুলিকে বিপণীগুলিকে আমরা মনে করি আমাদের খুললে আমাদের সহায় হবে, সেগুলো খুলতে সেটা তৃতীয় ধাপে খোলার ব্যবস্থা করা হচ্ছে। তবে নিউ ইয়র্ক সিটির মেয়র স্পষ্ট বলেছেন, গত কয়েকদিন ধরে বলে আসছেন যে কখনো পরিস্থিতি যদি উন্নতি ধাপে না হয়, এবং গভর্নর এই কথাটা জোর দিয়ে বলেন যে 3 দিনের গড়পড়তায় উন্নতি হতে হবে, এবং গভর্নর হিসাব হচ্ছে 7টি বেঞ্চমার্ক, মেয়র 3টি। তো 7টি না পড়লে গভর্নর কখনো রাজি হবে না, যেই জন্য গভর্নর আজকে 5ম কাউন্টিকে অনুমতি দিয়েছেন তাদের অর্থনীতি সচল করার জন্য। 5টি কাউন্টি 16 তারিখ থেকে ওপেন হচ্ছে ব্যবসার জন্য, তবে ধাপে ধাপে, এবং যে কোনো মুহূর্তে যদি রোগীর সংক্রমণ বেড়ে যায় তাহলে কিন্তু আবার সেখানে অর্থনীতিকে লকডাউন চালু করা হয়ে যাবে, শেল্টার ইন প্লেস আবার এফেক্টিভ হয়ে যাবে। নিউ ইয়র্ক গভর্নর আজকে সাংবাদিক সম্মেলন করেছেন সিরাকিউজে, এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের আজকে 75 দিন অতিবাহিত হলো, ডে 75 এই করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্তের দিন থেকে 75 দিন অতিবাহিত হলো। এবং এই 75 দিনের মাথায় গতকালকে মৃতের সংখ্যা নিউ ইয়র্কে ছিল 157 জন, তার ভিতরে 151 জন মারা গেছেন হাসপাতালে, এটা নিউ ইয়র্ক স্টেটে, কিন্তু 121 জন মারা গেছেন হাসপাতালে এবং 36 জন মারা গেছেন নার্সিং হোমের মৃত্যুটা কিন্তু মৃত্যুর হার কিন্তু খুব একটা কমছে না, প্রতিদিন অলমোস্ট সেম নাম্বার অফ পিপল নার্সিং হোমে মারা যাচ্ছেন। তবে গভর্নর যেটা এবং হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা গতকাল ছিল প্রায় 2400-র কাছাকাছি, 2390, এবং এর ফলে এই করোনা ভাইরাসে এ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে 3,43,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, এবং 20,000-এর মতো মানুষ প্রাণ হারিয়েছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক খবর আমাদের জন্য। এবং এরপরও সবচেয়ে আশার খবর হচ্ছে, যেটি এপিক সেন্টার হিসেবে ধরা হতো বিশ্বে নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্কের অর্থনীতি সচল হচ্ছে। অন্তত 5টি কাউন্টিতে হলো
আগামী 16 তারিখ থেকে। 15 তারিখ রাত মধ্যরাতের পর থেকে তারা সক্রিয় হতে পারবে। তবে এখনো পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটের কোথাও 24 ঘন্টার জন্য কোনো কিছু খোলা রাখতে দেওয়া হচ্ছে না, হাসপাতাল ছাড়া। আরেকটি জিনিস হচ্ছে যে 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 এবং গভর্নর আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন আরেকটি কথা, সেটি এমটি এর জন্য, যে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের অনেক ব্যাপারেই সে আশাব্যঞ্জক সাড়া না দিলেও অন্তত মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির জন্য যে 3.9 বিলিয়ন, প্রায় $4 বিলিয়ন যে অনুদান ফেডারেল গভর্নমেন্ট দিয়েছে, সেটি দ্রুত রিলিজ করার নির্দেশ দিয়েছেন গভর্নর কুমোর অনুরোধে। এবং এটি একটি আশাব্যঞ্জক খবর, বিশেষ করে আমাদের এই মেট্রোপলিটন ট্রানজিট সিস্টেম সচল রাখার ক্ষেত্রে। তবে গভর্নর আশাবাদ ব্যক্ত করলেও মেয়র কিন্তু আজকে হতাশা ব্যক্ত করেছেন টেস্টিং এর ব্যাপারে। তিনি বলেছেন যে মার্চের 24 তারিখ থেকে আমি ফেডারেল গভর্নমেন্ট এবং ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এই টেস্টিং এর ব্যাপারে সহায়তা চেয়ে এখনো পর্যন্ত তেমন কোনো সাড়া পাইনি। যাই হোক, এরপরে আজকে মূল দেশের খবরে চলে যাই। আজকে একটি উল্লেখযোগ্য খবর হচ্ছে যে এই করোনা ভাইরাসের সময়ও যুক্তরাষ্ট্র সিনেট এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসের কয়েকজন সদস্য, আপনারা হয়তো অনেকেই জানেন যে তারা স্টক মার্কেটের ভালো প্লেয়ার, এবং এই স্টক মার্কেটের ভালো প্লেয়ার হওয়ার কারণে তারা কিছু আগাম ইনফরমেশনের তালাশে থাকেন, খোঁজে থাকেন, এবং সেই আগাম ইনফরমেশন ব্যবহার করে স্টক কিনে বেনিফিট হয়েছেন একজন, অভিযোগ উঠেছে একজন সিনেটর, রিপাবলিকান দলীয় সিনেটর বারের বিরুদ্ধে। এবং তিনি কিন্তু সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান। এফবিআই তার টেলিফোনটি জব্দ করার পর কিছুক্ষণ পরেই তিনি তার সেই পদ, সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং শুধু তাই নয়, এফবিআই কিন্তু আজকে ডেমোক্রেট দলীয় সিনেটর ডায়ান ফাইনস্টাইন, তিনি ক্যালিফোর্নিয়া থেকে, সান ফ্রান্সিসকো থেকে নির্বাচিত, তার অফিসে আজকে কল দিয়েছিল। এবং তার জানা গেছে যে তার হাজবেন্ড, সিনেটর ডায়ান ফাইনস্টাইনের হাজবেন্ডও এই স্টকের ব্যবসায় জড়িত, এবং সেখানেও তারা খোঁজ খবর করতে চেয়েছে। অতএব এই প্যান্ডেমিকের ভিতরেও কিছু লোক যে মুনাফা করার চেষ্টায় থাকে, সেটারই একটা প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস যেটা আজকে খবর হচ্ছে, সেটি হচ্ছে যে যিনি হুইসেল ব্লোয়ার হিসেবে যিনি ট্রাম্প প্রশাসন যে জোরপূর্বক কিংবা প্রভাব খাটিয়ে এই করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কারের চেষ্টা, ওষুধ চালু করার চেষ্টা করছেন, ওষুধের প্রস্তাব করছেন কিংবা ওষুধগুলোকে রেফার করছেন, সেই বিষয়টা যিনি হুইসেল ব্লোয়ার হিসেবে প্রথম জনসমক্ষে নিয়ে এসেছিলেন, মিডিয়াকে জানিয়েছিলেন, সেই রিক ব্রাইট আজকে সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে সাক্ষ্য দিয়েছেন। এবং তিনি বলেছেন যে ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি তেমন ভাবে ছিল না এই প্যান্ডেমিক মোকাবেলার ক্ষেত্রে, এবং অনেকটা জোড়াতালি দিয়ে ট্রাম্প প্রশাসন এই প্যান্ডেমিক মোকাবেলা করার চেষ্টা করেছে। তার কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে একজন চাকরিহারা লোকের এটা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আর শেষ করে লাস্টে একটি কথা, আজকে আবার গুরুত্বপূর্ণ খবর যদিও, সেটি হচ্ছে যে চীন ভাইরাসের প্রথম উৎপত্তি স্থল হওয়ার পরও তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ভাইরাসের ভ্যাকসিন কিংবা ওষুধ আবিষ্কার করেনি। তারা কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইটালি এবং ইংল্যান্ড এবং ইসরায়েল, এই কয়েকটি রাষ্ট্র খুবই অগ্রণী ভূমিকা পালন করছে। এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র, এবং এই যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণাগারে কিভাবে এই ভ্যাকসিন তৈরির চেষ্টা হচ্ছে, চীন এইটাতে হ্যাক করার চেষ্টা করেছে। এবং এইভাবে একটি তথ্য আজকে খুব ফাঁস করেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের ল্যাব এবং রিসার্চ ইনস্টিটিউটগুলিতে চীন হ্যাকিং করার চেষ্টা করছে। আরেকটি খবর হচ্ছে যে ফ্লোরিডাতে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মার এল লাগো যে রিসোর্টটি আছে, সেই রিসোর্টটি আজকে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। যদিও আমেরিকার অনেক স্টেটেই এখন একটু, বিশেষ করে ডক্টর ফাউচি যে বক্তব্য সিনেটে রেখেছিলেন সিনেট তদন্ত কমিটির কাছে, তারপর থেকে অনেক স্টেটে অনেক মানুষ এখন কিছুটা হলেও শঙ্কায় ভুগছেন যে এইভাবে জোরপূর্বক অর্থনীতি সচল করা হলে আরো বিপদ হতে পারে কিনা, সেটি নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে। এবং নিউ ইয়র্কের ব্যাপারে এবারে আসি। নিউ ইয়র্কে অনেক কমিটির অনেক প্রতিষ্ঠানে, বিশেষ করে বেশ কয়েকটি সংগঠন এই রমজানকে কেন্দ্র করে বেশ কিছু পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার এবং বিভিন্ন ধরনের গ্রোসারি সামগ্রী সাহায্য দেওয়ার খবর আমরা পাচ্ছি। তবে আজকে একটি খবর আমি পেয়েছি, সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগে এই টাইম টেলিভিশনের অনুষ্ঠানে যে কয়েকজন প্রবাসী যারা দেশে আটকা পড়েছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন, তাদের অনেকেই আগামীকাল 15 তারিখ দেশে ফিরে যাচ্ছেন রাত 11:30 ফ্লাইটে।
তাদেরই একজন আজকে ফোন করে জানিয়েছেন যে সেদিন যে টাইম টেবিল অনুষ্ঠানে যে খায়রুল ইসলাম খোকন তাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি কয়েকজনকে আর্থিক সাহায্য দিয়েছেন এবং তারা তাদের এই প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরেকটি জিনিস আজকে গতকালকে আপনারা হয়তো দেখেছেন যে বিষয়টি এখন অনেকের ভিতরে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে এই হালাল পোল্ট্রি, এই লাইভ পোল্ট্রি বন্ধ করার ব্যাপারে সিনেটর লুইস সেপুলভিদা এবং অ্যাসেম্বলিম্যান গোল্ডস্টিন রোজেনথাল, যেটি গতকাল নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে এবং সিনেটে প্রস্তাব এনেছেন, সেই প্রস্তাবের বিরোধিতা ধীরে ধীরে হলো কমিটিতে একটা রূপ নিচ্ছে। এবং আজকে এই বিষয়ে আমার একজন পোল্ট্রি মালিকের সাথে কথা হলো, তিনি দীর্ঘ 25 বছর ধরে এই পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত। তিনি বলেছেন, তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন যে যেমন ধরুন এটি হচ্ছে বড় বড় পোল্ট্রি ব্যবসায়ী যারা নিউ ইয়র্ক স্টেটের বাইরে হালাল কিংবা হারাম কেয়ার করে না, তাদেরকে এই আমাদের কমিটির পোল্ট্রি মার্কেটটা তাদের হাতে তুলে দেওয়ার একটা অপচেষ্টা মাত্র। এবং তিনি এটাও বলেছেন যে যে হালাল পোল্ট্রি গুলো এখন চালু আছে এগুলি এফডিএ ফেডারেল এফডিএ সহ এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট সহ ফেডারেল সরকারের অনেকগুলি প্রতিষ্ঠানের কঠোর নিরাপত্তা এবং হেলথ ভায়োলেশন কিংবা হেলথ রেগুলেশন, হেলথ কোডের মেনে চলতেন। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একটি পোল্ট্রি মালিক আব্দুল ওয়াহিদ টুপন। তিনি আরো বলেছেন যে বিভিন্ন স্টেটের পোল্ট্রি মালিকরা, লাইভ পোল্ট্রি মালিকরা কিংবা লাইভ স্লটার হাউসের মালিকরা একতাবদ্ধ হচ্ছেন এই ধরনের বিলের বিরুদ্ধে, কারণ তারা মনে করেন এগুলি একটি বিশেষ ব্যবসায়ী মহলকে সাপোর্ট করার জন্য এবং তারা এর প্রতিবাদ করছেন। এবং আপনারা ধীরে ধীরে রমজানের পরে এর তীব্র প্রতিবাদও আপনারা লক্ষ্য করতে পারবেন, এটা জানিয়েছেন। তবে আমাদের কমিটির অনেকেই এইভাবে লাইভ পোল্ট্রি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়াটা সমর্থন করছে না, তারা ইতিমধ্যেই অনেকে প্রতিবাদ মুখর করছেন। আপাতত আজকে এখানেই শেষ করি, যদি কিছু থাকে পরবর্তীতে আরো জানাবো। নাজুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কমিউনিটির কোনো নিউজ আসছে নাকি আজকের দিনে? আমি বললাম তো কমিউনিটি নিউজ আমাদের অনেকেই বিতরণ করছে, খাদ্যশস্য অব্যাহত রেখেছে, ব্রুকলিনে রেখেছে, এরিক অ্যাডামসের সাথে বাংলাদেশে কয়েকজন যুক্ত হয়ে মিজানুর রহমান ভুইয়া, মিল্টন, ফিরোজ আহমেদ এরা। আবার এদিকে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি 1 সপ্তাহ ব্যাপী তাদের খাদ্য কর্মসূচি অব্যাহত রেখেছে। গতকাল তারা যেটা শুরু করেছিল আরো প্রতিষ্ঠান। এটা ঠিক আছে, বাট আমি আজকে আমাদেরকে আপনি যেটা একটু আগে বললেন, আমার মনে হয় এটা ইটস এ রিয়েল কনসার্ন অ্যাবাউট এই যে স্লটার হাউস বা লাইভ পোল্ট্রি বন্ধ করার যে বিষয়টা। তো এটা তো আমাদের, আপনি জানেন যে গত 2 দিন আগে আমাদের সাথে, গত পরশুদিন বেসিক্যালি লুইস সেপুলভিদা, যিনি এই বিলের প্রবর্তক, এবং তার সাথে এসেছিলেন অ্যাসেম্বলিম্যান ক্যাটারিনা ক্রুজ। আমরা আলোচনা করেছি বিষয়টি এবং তিনি বলেছেন যে কমিউনিটির সাথে বিষয়টি নিয়ে মত বিনিময় করবেন। আমরা আজকে বাগের প্রেসিডেন্ট, উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে বিষয়ে লুইসের সাথে কিভাবে কথা বলা যায়। আমরা বলেছি যে আপনারা লুইসের সাথে বা এখানে যারা কনসার্ন আছেন আমাদের কমিউনিটি, তারা সবাই আমার মনে হয় যে লুইস সেপুলভিদার অফিসের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা বলতে পারেন যে উই হ্যাভ সাম কনসার্ন, উই হ্যাভ সাম সাজেশন, উই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস বিলস। সো এই বিষয়ে আমরা একটা মিটিং করতে চাই। আপনি কি মনে করেন? আমি মনে করি এটা খুবই উপযুক্ত। এবং আরেকটি কথা আজকে পোল্ট্রি মালিক বলেছেন, সেটা বলেছেন যে আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট কখনো এতগুলো থাকা সত্ত্বেও কখনো এই যে করোনা ভাইরাস এখান থেকে হতে পারে কিংবা এখান থেকে সম্ভাবনা আছে এই ধরনের বিন্দুমাত্র ধারণা তাদেরকে দেননি। বিশেষ করে চীনে যেটা হয়েছে, চীনের ব্যাপারটাকে আমেরিকাতে হুবহু কপি করে সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে স্লটার ফার্ম গুলো বন্ধ করে দেওয়াটা অযৌক্তিক এবং তার মধ্যে। তো আমি মনে করি যেহেতু টাইম টেলিভিশন এই বিষয়টির অবতারণা করেছে, এখানে একটি বিতর্ক হতেই পারে এবং আমাদের কমিটির অনেকেরই প্রশ্ন আছে, অনেকেরই জিজ্ঞাসা আছে। উই কুড ব্রিং ওয়ান ডে সেনেটর সেপুলভিদা অ্যাগেইন। আমার মনে হয় যে আমরা একদিন আমাদের টাইম টেলিভিশন সিনেটর লুইস সেপুলভিদা এবং যারা এই বিষয়ে রিলেটেড কমিউনিটি লিডার এবং ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আলাদা একটা প্রোগ্রাম করতে পারি। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টার উদ্যোগ নেব এই বিষয়ে কিভাবে একটা মিটিং করতে পারি এবং এই বিষয়ে আরো ডিটেইলস আমরা কথা বলবো। দর্শকদেরকে বলবো আপনারা প্লিজ অনুষ্ঠানটি শেয়ার করেন এবং আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছেন মাজেদা উদ্দিন, যিনি ডোমেস্টিক ভায়োলেন্স, আমাদের ঘরে ঘরে যে এখন অনেক ঘরে এই সমস্যা, গৃহ বিবাদ, ঝগড়াঝাটি, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবেন। তিনি আমাদের সাথে আলোচনা করবেন সালমা চৌধুরী, তিনি 911 অপারেটর। তিনি বলবেন যে কিভাবে কতগুলো কল না রিসিভ করেন এবং এই কলের মধ্যে কতগুলো তাকে
ডোমেস্টিক ভায়োলেন্স। আমি প্রথমে সালমা চৌধুরী আপনার কাছে যাব, যে আপনি তো বেশ কিছু অনেকদিন থেকে 911 এর কাজ করছেন অপারেটর হিসেবে। এই যে ইট ইজ এ গ্রোয়িং প্রবলেম ইন নিউ ইয়র্ক সিটি, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি তো ফোন রিসিভ করেন, আপনাদের ফোনে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রবণতা কি দিন দিন বাড়ছে বলে মনে করেন আপনি? তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। এটা এটা একটা খুব জরুরি একটা বিষয় নিয়ে। আপনার ক্যামেরাটা একটু ডাউন করবেন, আপনার মুখটা কেটে গেছে ক্যামেরার সামনে। এখন ঠিক আছে, জি। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে আনার জন্য, এন্ড আপনাকে একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য। আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে। আমাদের 35% কলই আসলে ডোমেস্টিক ভায়োলেশনের উপরে আসতেছে, এবং এভরিডে প্রতিনিয়ত আমাদের এটা ফেস করতেছি। স্পেশালি এটা শুধু হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, এখানে আছে যত যেমন আমাদের বাচ্চারা অনেক বড় হয়ে যাচ্ছে, 18 ইয়ার্স ওল্ড, 15 ইয়ার্স ওল্ড, ওদের সাথেও একটা সমস্যা তৈরি হচ্ছে বাপ মার। তারপরে ফ্যামিলিগত ভাবে এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। এখন সবাই তো বাসায় থাকতেছে সবাই একসাথে, তো অনেক ধরনের সবাইকে আসলে একটু সহিংসতা অবলম্বন করতে হবে, সবাইকে এক একজনের এক এক স্পেস দিতে হবে। আর তারপরেও যদি কোনো কিছু না হয়, আপনারা কল করবেন। কল করার সময় অবশ্যই আপনারা আপনাদের মেইন যে আপনাদের অ্যাড্রেস, তারপরে বাসার প্রাইভেট হাউস অ্যাপার্টমেন্ট নাম্বার গুলা দিতে হবে। এখানে অনেক দ্রুত আমরা পুলিশ যাচ্ছে, এন্ড এগুলা বেশি আমরা কভার করতেছি আর কি, লাইক উইথিন লাইক অনেক ধরনের আমরা প্রবলেমের এই ধরনের পাচ্ছি। তো পুলিশও যাচ্ছে সব সময়, কিন্তু আমরা চাচ্ছি বাঙালিদের ভিতরে একটু কমই আছে, যেমন স্প্যানিশ, যেমন আফ্রিকান আমেরিকান, এদের ভিতরে বেশি আমরা পাচ্ছি। বাঙালি একটু কমই আসতেছে, তারপরে বাঙালিদের যে একবারে নাই তাও না, আসতেছে। তো আমরা দেখতেছি এখন ওই যে বাচ্চারা মা বাবাদের কথা শুনতেছে না, ইভেন 10 ইয়ার্স ওল্ড, 12 ইয়ার্স ওল্ড, ওরা মানে এতদিন বাসায় থাকতে থাকতে ওরা বোর হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলা নিয়ে বেশি আর কি এখানে ইয়া হয়ে যাচ্ছে, মা বাপরা ধৈর্য হারা হয়ে যাচ্ছে, কল করতেছে ওদেরকে কাম ডাউন করার জন্য। অলসো আমাদের তো অনেকের ভিতরে ছোট ছোট বাচ্চা, যেমন 11 ইয়ার্স 12 ADHD ও আছে। তো এই ধরনের পরিস্থিতিতে তখন ওরা আর কি পুলিশের সহায়তা চায়। তো অনেক সময় পুলিশে যায়, একটু দেরিও করে, কিন্তু সময় সাপেক্ষে যায় যে ওরা এটা ট্রাই করে প্রবলেমটা সলভ করার জন্য। তো আমরা অনেক ধরনেরই কল এখন পাচ্ছি, এগুলা বেশি হয়ে যাচ্ছে বিকজ অফ যে প্যান্ডামিক, বিকজ অফ কোয়ারেন্টাইন, আমরা সবাই বাসায় এখন একসাথে আছি, এর জন্য আর কি। তো আমি চাই সবাইকে, আপনারা যদি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি, আপনারা কল করবেন, ওই সাথে সাথে আমরা পুলিশ সেন্ড করব। তারপরেও আপনার যারা আর কি আমরা বাঙালিরা আছি, একটু সহিংসু হতে হবে, একজন একজনকে হেল্প করতে হবে, একজন একজনকে বুঝতে হবে। বিকজ যে টাইমটা আমরা পাস করতেছি এটা আসলে খুব হার্ড টাইম সবার জন্য। 2 months, অলমোস্ট 2 months বাচ্চারা ঘর থেকে বের হতে পারতেছে না, তাদেরও একটা স্পেস দরকার, ওদেরকেও একটা সময় দিতে হবে। যার যার স্পেসে তাদেরকে একটু যদি আমরা ছেড়ে দিই, কিংবা একটু বুঝি তাদেরকে, ওদের সাথে একটু কথা বলি, কিংবা ওদেরকে একটু টাইম দিই, তাহলে ওরা বুঝতে পারবে। কিন্তু এটা আসলে আর কি আমরা মা বাবা হয়ে এটা করতে পারি, বাচ্চাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে। প্লিজ সালমা যদি আপনি কি একটু জাস্ট ক্যাটাগরিক্যালি বলবেন, জাস্ট সংক্ষেপে আর কি, যে এই যে আপনাদের কাছে ফোনগুলো আসে, এর মধ্যে কি ধরনের ভায়োলেন্সটা, কেন কি ধরনের ভায়োলেন্সটা আপনার পাচ্ছেন? যেমন প্রথমে আপনি একটা বলছেন যে শিশুদের সাথে ভায়োলেন্সের শিকার, তারা মা বাবার কথা শুনছে না, তারা শিকার হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড, ফাদার এন্ড মাদার। আপনারা একটু ক্যাটাগরিক্যালি বলবেন এই যে কি ধরনের জিনিসটা বেশি হচ্ছে আপনার? আমরা যে আমরা এটা ডোমেস্টিক ভায়োলেন্স খালি শুধু হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড না, যে বাচ্চা, মা বাবা, ভাই বোনদের ভিতরেও আছে, অনেকে সহ্য করতে পারে না, মারামারি হচ্ছে, তারপর ওরা পুলিশ করতেছে। এই ওদের ডোমেস্টিক ভায়োলেন্সের অলরেডি হিস্টরি আছে, ওদেরকে যেমন অ্যারেস্ট আছে, অনেক সময় ওদেরকে বলা হচ্ছে যে ওরা যে পার্সন যখন পুলিশ যায় ওরা কিন্তু চলে যায়, বাসায় থাকে না, তখন কিন্তু পুলিশ ওকে অ্যারেস্ট করতে পারে না কিংবা থাকে না। যখন এটা যদি একটা ফিজিক্যাল চলে যায় তখন এটা অ্যারেস্টের একটা ইয়া চলে আসে। তো অনেক সময় ফিজিক্যাল যেটার সময় যখন আসে, হাজার হলো মা বাবা অনেক সময় ছেলেটা চলে যাচ্ছে, তখন এটাকে অ্যারেস্ট করতে পারে না। নেক্সট টাইম এই সেম প্রায়োরিটি যখন পার্সনটা ব্যাক করে, ওরা কল করে যে পার্সনটা ব্যাক করছে, তোমরা পুলিশকে তাড়াতাড়ি সেন্ড করো, তখন এটা হাই প্রায়োরিটি হয়ে যায়, বিকজ ওয়ান্টেড
থাকে, তখন ওই সময় পুলিশও যায়। আবার আর এক ক্যাটাগরি হলো যে আমরা কাস্টোডিয়াল ডিসপিউট থাকে, যে বাচ্চারা বাবার সাথে হয়তো বা 2 দিন থাকবে কিংবা মার সাথে 2 দিন, এই ধরনের যে একটা কাস্টোডিয়াল ডিসপিউট থাকে, অনেক সময় বাচ্চারা যেতে চায় না, হয়তো বা এক পক্ষের কাছে আরেক পক্ষ যেতে চায় না। আর যখনই যেতে চায় কিংবা বাবা হয়তো বা নিতে আসতেছে, মা দিচ্ছে না কিংবা দরজা ওপেন করতেছে না, এই ধরনের একটা ডিসপিউট আছে, তখন এটা হ্যাঁ ওইটা তখন তাকে পুলিশের জন্য ওয়েট করতে হবে আউটসাইড। সো আপনার হচ্ছে কমিউনিটির প্রতি যে প্রত্যেকে একটু সহনশীল হবেন, এটা একটা দুর্যোগময় মুহূর্ত। এই দুর্যোগময় মুহূর্তে আমাদের প্রত্যেকেরই সহনশীলতা, ধৈর্য এবং ধৈর্যের সাথে পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা বেটার দেন অল ঘরের মধ্যে মারামারি বা কোনো ধরনের ঝগড়াঝাটি বা কোনো ধরনের মানে মতবিরোধের সৃষ্টি করার চেয়ে, রাইট? দিস ইজ ইউর সাজেশন as a family member হিসাবে at least we can do this. জনাব সামাদ মিয়া, আপনি অনেকদিন থেকে ট্রেন পরিচালনা করছেন, ট্রেন 1টা থেকে 5টা পর্যন্ত আপনার জানেন পরিষ্কার করা হচ্ছে। হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ আপনি যদি 3 মিনিটে আপনি বলতে পারেন যে হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ ট্রেনের বা সাবওয়েতে আমাদের বাংলাদেশি যারা চড়বেন বা চড়েন এখন লেটেস্ট অবস্থা কি? আসসালামু আলাইকুম তাহের ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। আমি লেটেস্ট যেটা বলবো, 1টা থেকে যে 5টা যেটা করছে, এইটা আমরা যখন ট্রেন নিয়ে বাইর হই, যেমন আমি 4:21 বাইর হই, তখন একটা কার শুধু সামনের কারটা খোলা থাকে কি, যখন আমরা স্টেশনে যাই কোনো ধরনের আমাদের ওয়ার্কার থাকলে তারে পিক আপ করি, এমনি রেগুলার কোন কাস্টমার না। তারপরে যখন আমি 5 o'clock হয়, তখন আমি 42nd গ্র্যান্ড সেন্ট্রালে যাই। গ্র্যান্ড সেন্ট্রালে গেলে তখন আমাদের রেগুলার সার্ভিস হয়ে যায়, সবাইরে পিক করি। আর তখন দেখা যায় যেমন বিশেষ করে এখন এটা যে ক্লিন করার জন্য, ডিসইনফেক্ট করার জন্য গাড়ি যেটা করা হয়েছে, তার সাথে আপনার হোমলেস পিপল কেউ থাকতে পারে না এই টাইমে। পুলিশরা খুব এনফোর্স করতেছে এটা, তো এরা অনেক কমে গেছে যেটা দেখতেছি রিসেন্টলি। জি। তারপরে আপনার যখন 5টার পরে ওরা ঠিকই উঠে যায়, বেশি উঠে না, আগের চেয়ে অনেক কম। তো এখন আমার মনে হয় অনেক ক্লিন। আমি কয়েকজনের সাথে কথা বলছি যারা রাইড করে, বা আমি দেখতেছি যখন ট্রেন আপনার লাস্ট স্টপে যায়, তখন ওইখানে আরেকবার ক্লিন করা হয় পুরো ট্রেনটা। আপনি মনে করছেন যে ট্রেন এখন পুরোপুরি সেফ এন্ড ক্লিন, হোমলেসরা এখন তেমন থাকার সুযোগ নাই, পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ এখন। বাট একটা জিনিস কি একটু সংক্ষেপে বলবেন 1 মিনিটের মধ্যে, যে ট্রেনের ভিতরে কোনো 6 ফিট ডিস্টেন্সের যে ব্যাপারটা আছে, ট্রেনের ভিতরে কি এটা আছে না ট্রেনের ভিতরে এটা নাই? না, ট্রেনের ভিতরে এটা তো মানে সম্ভব আমার মনে হয় তারা কিভাবে করতে পারবে এটা খুব, যেটা যেমন এখন রাশ আওয়ার যেটা সকালবেলা আমি দেখতেছি ট্রেনে মানুষ উঠে পড়ে যেখানে জায়গা পাচ্ছে সে বসে যাচ্ছে, বসে গেলেই তো আপনার আগের মতোই নেক্সট টু ইচ আদার, এখানে ইভেন 6 ইঞ্চও ডিফারেন্ট হচ্ছে না। তো এটা জানি না কিভাবে প্ল্যান করবে, বাট সাবওয়ে প্ল্যাটফর্মে ওরা কিছু প্ল্যাটফর্ম মার্ক করছে অলরেডি, যে 6 ফিট যখন ট্রেনে ঢুকবে তখন 6 ফিট ডিস্টেন্স থাকবে। এইটাই। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ সামাদ মিয়া। আপনি যদি আমাদের সাথে, আমরা এরপরে কোনো প্রশ্ন থাকলে আপনাকে করবো, না বলে আপনি যদি মনে করেন কোনো প্রশ্ন তাহলে আমরা পরে করবো। বাট আমরা ইন দ্য মিন টাইম আমাদের মেইন সাবজেক্টের ব্যাপারে একটু আলোচনা করতে চাই, যেটা ডোমেস্টিক ভায়োলেন্স। মাজেদা উদ্দিন, এরপরে আমরা যাবো একটা মনিবুর রহমান ওনার কাছে সাজেশন জানতে চাইবো এটার কারণ এবং প্রতিকার কোনো কিছু উনি বলেন কিনা। মাজেদা উদ্দিন, আপনি তো দীর্ঘদিন থেকে কমিউনিটিতে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন এবং আপনি জানেন যে আপনি অনেক পরিবারের সাথে ইনভলভ এই ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে। এখন অবস্থা কি আপনি একটু বলবেন সংক্ষেপে? আপনার সাউন্ড মিউট করা, মাজেদা উদ্দিন, আপনার সাউন্ড মিউট করা। আসসালামু আলাইকুম তাহের ভাইয়া। আসসালামু আলাইকুম। জি তাহের ভাইয়া, আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শুনতে পাচ্ছি, জি বলেন। অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের সাথে যারা আছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। রমাদান মোবারক।
তাহার ভাই আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই লকডাউনের সময় আপনি জানেন, অবশ্য শুনতে পারছেন যে আমাদের এটা কিন্তু যে পার্সেন্টেজ আমাদের 13% ছিল, আমি শুধু আমাদের বাঙালিদের কথা বলছি না, আমি সাউথ এশিয়ানদের কথা বলছি না, আমি ওভারঅল বলছি যে যেখানে আমাদের 13% ছিল, সেখানে আমাদের জাম দিয়ে এখন 20% ওভার হয়ে গেছে। কোনো কোনো স্টেটে ইভেন 55% হিট করছে ডোমেস্টিক ভাইরাস। রিসেন্টলি আফটার দ্য লকডাউন আমি নিজে প্র্যাকটিক্যালি 11 কেস হ্যান্ডেল করেছি, যেমন ইন্ডিয়ানা, মিশিগান অ্যান্ড নিউ ইয়র্ক সিটি। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাইম। আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সালমা আপু একটু আগে মেনশন করছে, আমাদের বাঙালিদের মধ্যে এটা কম দেখা যাচ্ছে বিকজ আমরা আনরিপোর্ট করছি, হ্যাঁ, যে কারণে আমাদের এটা কম দেখা যাচ্ছে। বাট বেসিক্যালি আমি যেভাবে হ্যান্ডেল যেমন মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছি মেয়রের অফিসের মাধ্যমে, যেমন ন্যাশনাল ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম লিগ্যাল এইডের মাধ্যমে, সেফ হরিজনের মাধ্যমে, যখন যেমন আমি আপনাকে কালকের এক্সাম্পল একটা দেই, যেমন মিশিগানের মেয়েটা আমাকে কল করে বলছে যে তার হাজবেন্ড বাইপোলার, তার হাজবেন্ড কিপ কামিং টু হার এন্ড বিট হার। তো আমি এখন এই মুহূর্তে আমি হোল নাইট তাকে শুধু মেন্টাল সাপোর্ট দিলাম, এই জন্য দিলাম যদি সে যেন কোনো মতেই সুসাইড না করতে পারে, সেই জন্য আমি ডোমেস্টিক ভায়োলেন্স হটলাইনে কল দিয়ে তাকে সেই সাপোর্টের ব্যবস্থা করাইলাম। যেমন ডে বিফোর ইয়াস্টারডে ইন্ডিয়ানাপোলিস, both of them master degree students in Purdue University, and both of them had a fight, and then husband pushed a wife and she broke down her backbone. This is the situation. হ্যালো, কথা বলতে কথা ডিস্টার্ব করছে, কথা বলবেন না প্লিজ। জি। যার কারণে এখন যেমন আজকের দুপুরের এক্সাম্পল আপনাকে দিই, যেটা সেফ হরিজন কভার করছে এই সিচুয়েশনটা, যে মেয়েটাকে ঘর থেকে বের করে দিছে ফাইন্যান্সিয়াল আর্গুমেন্টের কারণে। আসলে বেসিক্যালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারি, এইভাবে নিউ ইয়র্ক সিটিতে আমি যেটা বাংলাদেশে যেটাকে মনে করছি যে এটা আসলে ম্যাটার না বাংলাদেশের জন্য, ইন ইউএসএ আমি আমার এক্সপিরিয়েন্স 35 years experience, and I am also interpreter children's services. তো যে কারণে আমি আমার এক্সপিরিয়েন্স 35 years এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি আসলে এই লকডাউনটা আমাদের ফাইন্যান্সিয়াল কারণেই বেশি, আর স্টে হোমের কারণে বেশি। আর ইন দিস কান্ট্রি, যেটা সালমা আপা একটু আগে মেনশন করছে, যে আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে না, সেখান থেকেও কিন্তু আমাদের ফ্যামিলিতে একটা ভায়োলেন্স ক্রিয়েট হচ্ছে। তো সেটাও কিন্তু আমাদের হাই। কিন্তু তো ইভেন আমি ব্রুকলিনে চার্লস ম্যাকডোনাল্ডে 28 years kids, but he's beating almost his mom. Then she called me, সে আমাকে কল করছে, তারপরে আমি কথা বলে টলে বাচ্চাটাকে, পরে আমার ছেলেও তো ডাক্তার, তাকে বললাম, সে সাইকিয়াট্রিক ডাক্তার ইন ক্যান্সার, তাকে বললাম যে বাবা ওকে একটু বুঝাও যে এটাকে কিভাবে মিনিমাইজ করতে পারো, তোমরা তো বেসিক সেম এজ, দেখো কিভাবে এটাকে। তো হি ইজ ডুইং লাস্ট 2 days। তো দিস ইজ দ্য সিচুয়েশন। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের কমিউনিটিতে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই ডোমেস্টিক ভায়োলেন্স আসলে বেসিক্যালি ইটস ইনক্রিজিং, এবং এটার বিভিন্ন ফর্মে এটা বাড়ছে, নট অনলি জাস্ট হাজব্যান্ড এন্ড ওয়াইফ অর ব্রাদার এন্ড সিস্টার, এভরিওয়্যার ইট ইজ, রাইট? এবং বিভিন্ন কারণে ভুল বুঝাবুঝির কারণে এটা হচ্ছে, ইভেন বাবা বা মার মধ্যে ওইটা হচ্ছে। And another thing, আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, যেমন 3 days ago girlfriend and boyfriend Bengali, both of them long term relation now break up. That girl almost tried to suicide. That বাংলাদেশি দুইজন, তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তারা অনেকদিন থেকে তারা আছে, কিন্তু তারা অর্থনৈতিক কারণে সুইসাইড করতে চাচ্ছিল দুজন।
both of them lost. One is Uber driver, no job, and that girl was working in the restaurant, no job. Both of them in argument, and somehow they are break up, something like this. They have a mentally depressed. The girl is crying, like to suicide. Then I put the link in another mental psychiatric doctor. Now he's taking care of her. This is the situation many way. Because of আমি যেটা বলতে চাচ্ছি যে in this moment financial reason and lockdown, long-term lockdown can increase the domestic violence. বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মুনিবুর রহমান, আপনি তো মানসিক রোগ বিশেষজ্ঞ, আমরা আপনার কাছে জাস্ট সংক্ষেপে পিন পয়েন্ট জিনিসটা জানতে চাচ্ছি যে এই যে আপনি যা শুনলেন এর পরিপ্রেক্ষিতে বিইং এ ডক্টর, বিইং এ প্রফেশনাল, কমিউনিটির প্রতি আমার সাজেশন কি, এটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? মুনিব ভাই, আপনার সাউন্ডটা মিউট করা আছে, সাউন্ডটা মিউট করা আপনার। আমি এর মধ্যে দর্শকদেরকে বলবো যে এরপরই আমাদের নাজমুল, জি আমি শুনতে পাচ্ছি, এক সেকেন্ড, জনাব নাজমুল আলম আমাদের সাথে থাকবেন। উনি আপনাদের আনএমপ্লয়মেন্টের যে ফর্ম ফিল আপ এটা বিষয়ে বলবেন, আর আমাদের সোনালী এক্সচেঞ্জের সিইও উনি আছেন, উনি বলবেন সোনালী এক্সচেঞ্জ কিভাবে কমিউনিটিকে হেল্প করে যাচ্ছে। জি ডক্টর মুনিবুর রহমান। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের জন্য হচ্ছে। আমাদের এই যে আগের রিপ্রেজেন্টেটিভ বলে গেলেন, কিন্তু এই লকডাউনের হওয়ার আগেও কিন্তু এই যে আমার চেম্বারে যে ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক ডিসপিউট নিয়ে যে আসে, হাজবেন্ড ওয়াইফের ভিতরে যে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আমি তাদেরকে প্রায় বলি যে দেখেন আপনার যে এই প্রবলেম গুলো হচ্ছে এটার কিন্তু আউটকাম ইজ ভেরি ব্যাড। কারণ এই প্রবলেম গুলো যদি আজকে আপনাদের কথা কাটাকাটি হচ্ছে, তারপরে হচ্ছে যে একজন আরেকজনকে পুশ করছেন, এগুলো ছেলেমেয়েরা দেখছে, কিন্তু ছেলেমেয়েরা কিন্তু ইনভলভ হচ্ছে। এই ছেলেমেয়েরা যখন স্কুলে যাচ্ছে তারা কিন্তু তখন ওই জিনিসগুলো রিপোর্টেড হচ্ছে। তা আমাদের কমিউনিটিতে ডোমেস্টিক ভায়োলেন্স হওয়ার বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসছি, এখানে একটা নতুন কালচার। তারপরে যে ছেলে মেয়েদের কথা বললো, ছেলেমেয়েরা যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, বাবা মা দুজনেই বাইরে কাজ করছে, যখন আসছে কি পড়াশোনা হচ্ছে না হচ্ছে, ছেলেমেয়েরা এখানকার কালচারে বড় হচ্ছে। একই পরিবারে দেখবেন যে আমাদের একই এমন একটা ফ্যামিলি আছে যে প্যারেন্টস আছে, তাদের প্যারেন্টস আছে এবং ওদের ছেলেমেয়েরা আছে। এই যে কালচারাল কনফ্লিক্টটা হচ্ছে এখন এই লকডাউনের জন্য, এগুলো হচ্ছে বিভিন্ন কারণ আর কি। তারপরে যদি কারোর মানসিক সমস্যা থাকে তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রকোপটা আরো বেড়ে যাচ্ছে। এখন এই যে মুহূর্তে আমরা যে এখন মেইন আলোচনা করছি লকডাউন, এই লকডাউনটা অ্যাকচুয়ালি মোটামুটি শুরু হয়েছে কিন্তু মার্চের মিডল মার্চ থেকে, অলমোস্ট এটা কিন্তু মে 14, কিন্তু প্রায় 2 মাস হয়ে গেল। লোকজন কিন্তু প্রায় অস্থিরতা হয়ে যাচ্ছে, অনেকের বাসা ছোট, সবাই কিন্তু বাসায় বন্দি। প্রথম দিক ফার্স্ট উইক 2 উইকস মোর অর লেস দে ওয়্যার অ্যাডজাস্টিং, কিন্তু এখন প্রায় আমাকে ফোন করে যে আমার ওয়াইফ এখন আগে বিরক্ত হতো না, এখন ছোটখাটো বিষয় ভেরি ইরিটেবল হচ্ছে। হ্যাঁ, এমনও হচ্ছে যে হঠাৎ একটা কথা কাটাকাটি হলো, এই টেবিলে যা ছিল সব ঢেল দিয়ে ফেলে দিল, প্রচন্ড রাগ হচ্ছে। হ্যাঁ, এমনও, হ্যাঁ মানে ভেরি স্মল থিংস। তারপরে এই ছোটখাটো ঘটনার জন্য কিন্তু মানে দে হ্যাভ টু কল দ্য পুলিশ। এখন সিচুয়েশন কিন্তু ইজ ডিফারেন্ট। আগে পুলিশ কল করলে মোটামুটি ওরা কিন্তু নেওয়ার চেষ্টা করতো, এখন কিন্তু এই যে আরেকজন প্রেজেন্টার বললেন, পুলিশরা কিন্তু এখন অ্যাডভাইস দিচ্ছে যে ইয়েস উই আন্ডারস্ট্যান্ড, আমরা কিন্তু শুধু তোমরাই না, অনেকেই কিন্তু এখন এভাবে ইনভলভ হচ্ছে। দিস ইজ ফ্যামিলি ম্যাটার্স। এখন হসপিটালে নেওয়া যাওয়াটাও কিন্তু একটা রিস্কি ব্যাপার। কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স তোমাদের যেটা, যদি এখন সিভিয়ার ফিজিক্যাল ভায়োলেন্স হয় দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। যদি কথা কাটাকাটি হয়, একজন আরেকজনকে সহ্য করতে না পারে, আবার ভয় দেখায়, আমি কিন্তু এখনই পুলিশ কল করলাম, ঠিক আছে তুমি পুলিশ করো, তুমি না করলে আমি কল করবো, এটা হচ্ছে ডিফারেন্ট সিনারিওস। তখন আমার এটা রিয়েল ঘটনা যে পুলিশ বললো যে ঠিক আছে তোমাদেরকে আমরা এখন হসপিটালে নিব না, তোমরা একা না, এরকম অনেক কল পাচ্ছে, তোমরা নিজেরা একটা সলভ করার চেষ্টা করো। আরেকটা কারণ হচ্ছে ইয়াং জেনারেশন, ছেলে মেয়েরা স্পেশালি টিন এজ, ওরা স্কুলে যাচ্ছে না, ওরা কিন্তু বাসায় বন্দি, ওদের কোনো আউটলেট নাই, ওরা যে কোনো জায়গায় যাবে, ওদের বন্ধু বান্ধব নাই, ওরা স্কুলে যেতে পারছে না, কেউ কিন্তু আবার আফটার স্কুল প্রোগ্রামে যাচ্ছে, কোনো কাউন্সিলিং পাচ্ছে না। আবার কিছু আগে যেমন ওদের মানসিক সমস্যা আছে, ওরা হয়তো থেরাপিস্টের কাছে যেত, মানে ডিফারেন্ট ভেনু থাকে, ওগুলো সমস্ত কিন্তু বন্ধ। আপনি কিন্তু আপনার রেগুলার ডাক্তারের কাছে যেতে পারছেন না, কিন্তু কোনো প্রবলেম হলে তার সাথে পরামর্শ করতে পারছেন না। এগুলো হচ্ছে কারণ। আপনি যদি এখন রিকমেন্ডেশন চান আমার কাছে, আমি বলবো আমাদের বক্তারা কিন্তু বলে দিল, মেইন রিকমেন্ডেশন হচ্ছে যে হ্যাঁ, চট করে এই যে প্রবলেম গুলো হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে। হ্যাঁ, যদি মনে করেন আপনার ছেলে, এখন কিন্তু ভাই বোনের মধ্যেও কিন্তু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি শুনেন। এখন আপনি যে শুনছেন ছেলে মেয়েদের সাথে যে কথা বলছেন, এটা কিন্তু বয়স অনুযায়ী, যদি আপনার ছেলে মেয়ে বুঝতে পারে,
মানে কিছু কিছু ছেলে মেয়ে হয়তো অতিরিক্ত ভয় চোটে কিছুটা করলো, ইউ লিসেন টু ইউর চিলড্রেন, ওকে সময় দেন, বোঝার চেষ্টা করেন কি হচ্ছে না হচ্ছে, তাকে ভয় ভীতিটা কমান। আর যদি দেখেন যে প্রচন্ড তর্কাতর্কি হচ্ছে, স্পেস দেন, আপনি আপনার পার্টনারকে স্পেস দেন, আপনার ওয়াইফকে স্পেস দেন। আপনি যত আপনি কনফ্রন্টেশন করবেন তত বেশি কিন্তু ভায়োলেন্সটা বাড়বে। আরেকটা কারণ হচ্ছে যে অর্থনৈতিক কারণ। তা মোটামুটি ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি সেন্সিটিভ। হ্যাঁ, তারপরে যদি না হয়, একটা হচ্ছে যে সেফটি, যদি দেখা যায় যে হ্যাঁ কারো লাইফ ইজ ইন ডেঞ্জার, তাহলে কিন্তু ওই থেরাপিস্টের সাথে কথা বলা, ওই অপশনটা নাই কিন্তু আমাদের। তখন ইউ হ্যাভ টু কল 911। তারপর ডোমেস্টিক ভায়োলেন্সের কিছু ফোন নাম্বার আছে, হ্যাঁ, ওখানে আপনাকে হেল্প নিতে হবে। এটা হচ্ছে যে এটা কোন পর্যায়ে গেল। ডোমেস্টিক ভায়োলেন্সটা হুট করে হচ্ছে না, কিন্তু এটা প্রথমে একটু কথা কাটাকাটি হচ্ছে, তারপরে ওই তুমি থেকে তুইতে হচ্ছে, তারপরে ধাক্কাধাক্কি হচ্ছে, তারপরে ভায়োলেন্সটা হচ্ছে। ওর মধ্যে কিন্তু জিনিস ভাঙাভাঙি হচ্ছে। হয়তো একটা আপনি জিনিস ঢেল দিলেন, আপনার বাচ্চাকে এফেক্ট করলো। সো দ্য হোল ফ্যামিলি ইজ ইনভলভ। আপনি চিন্তা করে দেখেন যে অনেকের বাসা কিন্তু বড় বাসা নাই, কিন্তু ছোটখাটো বাসা। হ্যাঁ, দিস আর অল ফ্যাক্টরস, উই হ্যাভ টু বি ভেরি ভেরি সেনসিটিভ। হ্যাঁ, নিজেরা হয়তো আমরা সলভ করতে পারি। এবং আপনি যেটা, আমার মনে হয় যেটা, যে আপনার সাজেশন যেটা হবে যে আমরা সবাইকে বুঝতে হবে যে এটা একটা বিশেষ সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এবং এই সিচুয়েশনটা এটা সাময়িক, এবং এই সাময়িক সিচুয়েশনে ইট ইজ নাথিং দ্যাট সামওয়ান ইজ মিনিং বিকজ অফ দি মেন্টাল ইরিটেশন, আপনার ঘরবন্দি অবস্থা, অনিশ্চিত জীবন, এইসব মিলিয়ে এক ধরনের বিশেষ অবস্থা সৃষ্টি হয়েছে। এটাকে আমাদের ধৈর্যের সাথে এবং অত্যন্ত আপনার বিচক্ষণতার সাথে বিষয়টি মোকাবেলা করতে হবে। রাইট, দিস ইজ ইউর সাজেশন। ইয়েস, কিন্তু থ্যাংক ইউ সো মাচ মনিক ভাই। জি, আমি একটা এমফেসিস করতে চাচ্ছি, যদি দেখেন যে ভায়োলেন্সটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তারপরে যে আমাদের অন্যান্য স্পিকার যেরকম বললেন, ইউ নিড হেল্প, আপনাকে হেল্প অবশ্যই দিতে হবে। হ্যাঁ, জি জি জি, থ্যাংক ইউ সো মাচ মনিক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন। আমাদের সাথে সালমা চৌধুরী আছেন, আমরা তার কাছে শুনবো যে রিয়েল এস্টেটের লেটেস্ট অবস্থা কি। আমরা এর আগে সোনালী এক্সচেঞ্জের সিইও আমাদের সাথে আছেন জনাব দেবশ্রী মিত্র। আপনার কাছে যাচ্ছি যে আপনি যে সংক্ষেপে যা সোনালী এক্সচেঞ্জের যে সার্ভিস, কি রকম সার্ভিস দিচ্ছে ঈদের সময় সোনালী এক্সচেঞ্জ, আপনি যদি একটু বলেন আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাধ্যমে টাইম টেলিভিশনকেও আমার ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের গ্রাহকদের নিকট পৌঁছানোর একটা ওয়ে দেওয়ার জন্য। আমি আশা করি এর মাধ্যমে আমরা গত 2 তারিখ থেকে 2রা মে থেকে আমরা আমাদের কার্যক্রম কাউন্টার সার্ভিস কার্যক্রমটা পুনরায় শুরু করতে পেরেছি। তার আগে আমাদের কাউন্টার সার্ভিস কার্যক্রম সাময়িক সময় লকডাউনের শুরু থেকে বন্ধ ছিল, তবে আমাদের চেক কালেকশনের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ এবং অনলাইন সার্ভিসটা চালু ছিল। 2 তারিখ থেকে আমরা চালু করছি এবং এর মাঝে আমরা গ্রাহকদেরকে ভালো সার্ভিসই আশা করে দিতে পারছি এবং গ্রাহকদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রাহকদের কাছে এই জন্য যে ওনারা সোশ্যাল ডিস্টেন্সিং সহ যে অন্যান্য রেগুলেশনস গুলো আছে নিউ ইয়র্ক স্টেটের, ওগুলো মেনে আমাদের সেবা গ্রহণ করছেন এবং এই সেবা গ্রহণের মাধ্যমে ওনারা দেশে টাকা পাঠাতে পারছেন। বাংলাদেশ ইন্ডিয়াও এই মুহূর্তে কিছু সমস্যা আছে, যে সমস্যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের রেমিটেন্স পেতে গ্রাহকদের একটু দেরি হচ্ছে। বাংলাদেশের যে সমস্যা বলতে লকডাউন জনিত কারণে কিছু কিছু শাখা কোনো দিন বন্ধ থাকছে, রোস্টারিং পদ্ধতিতে কাজ হচ্ছে, এসব কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। আমি আশা করি গ্রাহকরা এই জিনিসটা বুঝতে পারবেন এবং পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই সমস্যাটুকু মানিয়ে নেবেন। আর পাশাপাশি আমরা এখন সপ্তাহে 5 দিন খোলা থাকছে, শনি থেকে বুধবার সকাল 11 থেকে 5টা পর্যন্ত খোলা রেখে গ্রাহকদেরকে সার্ভিস প্রদান করছি। আমাদের নিউ ইয়র্কের 7টা ব্রাঞ্চ এবং 7টা শাখায় আমাদের এই সময় অনুযায়ী খোলা। বৃহস্পতি এবং শুক্রবার আমাদের আপাতত বন্ধ থাকছে উইকলি হলিডে হিসাবে। কারণ হচ্ছে কি, শুক্রবার বৃহস্পতি শুক্র যদি আমরা বন্ধ রাখি তাহলে টাকাটা বৃহস্পতি শুক্রবারের রেমিটেন্সটা রোববারেই ঢাকায় পায়, বাংলাদেশে পায়, শনিবারেরটাও বাংলাদেশে পায় রোববারে। সেজন্য আমরা বৃহস্পতি শুক্রকে হলিডে হিসেবে চুজ করে নিয়েছি। এটা আমরা টিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছি এবং আমাদের ওয়েবসাইটেও জিনিসটা দেখানো আছে। আর এই লকডাউনের পরিস্থিতিতে সোশ্যাল ডিস্টেন্সিং বা মানুষদেরকে বা গ্রাহকদের ঘরের বাইরে যাওয়া সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যাটার কথা বিবেচনা করে আমরা অনলাইন সার্ভিসটা আমাদের অনেক ডেভেলপ করেছি এবং অনেকটুকু কস্ট এফেক্টিভ করেছি। এখন আগের চেয়ে আমাদের অনেক কম খরচে আমরা এই রেমিটেন্সটা পাঠাতে পারছি এবং সিস্টেমটা খুবই ইউজার ফ্রেন্ডলি হয়েছে। গ্রাহক জাস্ট আমাদের www.sonaliexchange.com
এই ওয়েবসাইটে লগ ইন করলে মোবাইল থেকে অথবা ওনার কম্পিউটার ল্যাপটপ থেকে লগ ইন করলে উনি খুব সহজে অতি দ্রুততার সাথে আমাদের টাকা বাংলাদেশে সেন্ড করতে পারেন। আমি গ্রাহকদেরকে যারা বাসা থেকে বের হতে চাচ্ছেন না এখনো আসলে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা যেন সোনালী ব্যাংকের ওয়েবসাইটে একটু ভিজিট করেন www.sonaliexchange.com। আর আরেকটা জিনিস হলো যেটা আমি সবাইকে জানাতে চাই, গভর্নমেন্ট একটা নগদ প্রণোদনা ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে 2%, সেটা গত জুলাই থেকে শুরু হয়েছে এবং এটা নিয়ে কিছু সমস্যা ইস্যুস তৈরি আছে। সেটা হচ্ছে 1.5 লাখ টাকার উপরে যে রেমিটেন্স গুলো অথবা $1,500 উপরে যে রেমিটেন্স গুলো, সেগুলোর ক্ষেত্রে গ্রাহকরা অনেক সময় রেমিটেন্সটা পেতে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে, মূলত আমাদের থ্রুতে কমিউনিকেশন গ্যাপের কারণে। গভর্নমেন্ট এই সমস্যার কথা বিবেচনা করে এই নগদ প্রণোদনার অঙ্কটা কিন্তু মানে বাড়তি ডকুমেন্টেশন বা বাড়তি যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেটার চাহিদা কিন্তু বাড়িয়ে দিয়েছে। এখন 5 লাখ টাকা পর্যন্ত বাড়তি কোনো ডকুমেন্টস বা সাপোর্ট লাগবে না। যদি কোনো রেমিটেন্স 5 লাখ টাকা অথবা 5,000 টাকা ডলারের সমপরিমাণ হয়, তাহলে তার উপর সরাসরি ইনসেন্টিভ অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাড়তি কোনো ডকুমেন্টেশন কত পার্সেন্ট বললেন? কত পার্সেন্ট? 2% রেমিটেন্স দিচ্ছে, 2% প্রণোদনা দিচ্ছে গভর্নমেন্ট। আর এটা 5 লাখ পর্যন্ত করা হয়েছে। 5 লাখ পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে বাড়তি কোনো ডকুমেন্টেশন লাগবে না। আমাদের ব্যাংক বা প্রত্যেকটা ব্যাংকই এটা অটোমেটিক্যালি গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিচ্ছে। আর আমাদের অনলাইন জি বলেন, জি শেষ করে, জি জি বলেন। অনলাইন কি বলছিলেন জানি? হ্যাঁ, বলছিলাম যে আমাদের অনলাইন সার্ভিসটা যদি যারা ঘর থেকে বেরোতে অসুবিধা বা যাচ্ছে না, ওনারা আমাদের ওয়েবসাইটে www.sonaliexchange.com এখানে লগ ইন করলেই ওনারা আমাদের ওয়েবসাইটে খুব সহজে পৌঁছে যাবেন এবং খুব সহজ এবং গ্রাহক বান্ধব ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছি। এটাতে লগ ইন করে ডেবিট কার্ডের মাধ্যমে, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার না অবশ্য সুযোগটা, শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশে। এবং খুব সহসাই আমরা আমাদের অ্যান্ড্রয়েড এবং আইফোন ভিত্তিক মোবাইল অ্যাপস আপলোড করব আমরা অ্যাপল স্টোরে এবং গুগল প্লে স্টোরে খুব সহসাই এবং উইদিন মোস্ট প্রবাবলি উইদিন দিস মান্থ। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি জাস্ট রেটটা বলবেন, এখন রেট কত দিচ্ছেন আপনারা? এখন রেট দিচ্ছি 85 টাকা 20 পয়সা, 85.2। ঈদের সময় কি আপনাদের এই ইউজুয়াল যে স্কেজুয়াল বলে এটাই থাকবে না, কোনো বিশেষ সময় বাড়ানো বা কোনো কিছু আপনাদের চেঞ্জ হবে? না, ঈদের আগ পর্যন্ত আমাদের আপাতত প্ল্যান হচ্ছে এরকম সকাল 11 থেকে বিকাল 5টা পর্যন্ত। তবে আসলে সত্যি কথা বলতে কি, বিকাল 5টা হলেও এটা ইউজুয়ালি গ্রাহকদের যদি কিউ থাকে এবং গ্রাহকরা যদি উপস্থিত থাকেন, আমাদের শাখাগুলোতে 6টা 6:30 পর্যন্ত নেওয়া হচ্ছে অধিকাংশ শাখাতেই। থ্যাংক ইউ সো মাচ জনাব দেবশ্রী মিত্র, আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করি আমাদের প্রবাসীরা ঈদের সময় অনেকে আমাদের সাথে যোগাযোগ করছিলেন যে কিভাবে দেশে অর্থ প্রেরণের সুবিধা আছে এবং সোনালী এক্সচেঞ্জ কি ভূমিকা পালন করছে। আমার মনে হয় যে আপনি বিষয়টি পরিষ্কার করেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কারো, তাহলে আমাদের নাজমুল ভাই আছেন, আমরা একটু পরে প্রশ্ন করব। জনাব নাজমুল আলম, আপনি লাইনে আছেন, আপনি একটু থাকেন। আমি জাস্ট একটু আমাদের সালমা চৌধুরী, সরি সেলিনা উদ্দিন, অনেকক্ষণ থেকে উনি আমাদের সাথে আছেন। উনি দীর্ঘদিন থেকে সেঞ্চুরি 21 রিয়েল এস্টেট ব্যবসার সাথে ইনভলভ এবং আপনারা জানেন যে রিয়েল এস্টেট ব্যবসা এখন একটা খুব প্রশ্নের মুখে পড়েছে যে এই যে করোনা ভাইরাস, ইকোনমিক ধস, মানুষের ঘর ভাড়া দিতে পারছে না, মর্গেজ দেওয়ার সমস্যা হচ্ছে। এই অবস্থায় হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য রিয়েল এস্টেট বিজনেস? সেলিনা চৌধুরী, সেলিনা উদ্দিন, আপনি কি বলবেন একটু সংক্ষেপে যে আপনি তো অনেকদিন থেকে এই ব্যবসার সাথে ইনভলভ? জি, আসসালামু আলাইকুম তাহের ভাই। জি, টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের সাথে যুক্ত করার জন্য। তো রিয়েল এস্টেট নিয়ে আমি যেটা বলতে চাই, রিয়েল এস্টেট এখনো কোনো কিছু প্রজেক্ট করা যাচ্ছে না। আমরা এতটুকু বুঝতে পারতেছি যে রিয়েল এস্টেট এখনো পেনিকে আছে, বাট প্রজেক্ট করা যাচ্ছে না এন্ড অফ দ্য ইয়ার বা নেক্সট ইয়ারে কি হবে। তো বাট ফেনিমি বলতেছে 2020-তে প্যান্ডামিকের কারণে হয়তো প্রাইস কিছু কমে যেতে পারে 15% বা মোর দেন দ্যাট। আর যে রেন্ট দেওয়া হচ্ছে না, যেটা রেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রেন্ট দেওয়া হচ্ছে না, তার জন্য কিন্তু বাড়ির মালিকদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। রেন্ট এটা ক্যান্সেল করা হয় নাই, যেটা হোল্ড করা হয়েছে ওইটা আবার পে করতে হবে। আর যে যতদিন মর্গেজ দেওয়া হবে না, যেটা এসক্রো থাকে, এসক্রোটা শেষ হয়ে যাবে।
যেটা একসাথে আবার পে করতে হবে। জি এখন রেন্টাররা শুধু ইনকাম ইকোনমিক্যালি দিক দিয়ে প্রবলেমে নয়, বাড়ির মালিকেরাও ইকোনমিক্যালি দিক দিয়ে প্রবলেমে পড়েছেন। তো যেটা ইন ফিউচারে হয়তো বিরাট বিরাট বড় প্রবলেম নিয়ে আসতে পারে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে, বাট এখনো কিছু বলা যাচ্ছে না। সরকার বলতেছেন মালিকদেরকে সাপোর্ট দিবেন, কিন্তু এখনো তো আপনার কোনো নিশ্চয়তা নেই যে সাপোর্ট দিবেন কিনা। আর রেন্ট কতদিন পাওয়া যাবে না সেটাও তো একটা প্রশ্নের ব্যাপার। ওকে, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এখন যদি কেউ বাড়ি কিনতে চায়, বাড়ির দাম কি আগের মতোই আছে না বাড়ির দাম অলরেডি কিছু কমেছে আপনার? না, এখনো আগের মতোই আছে, জি কিন্তু অনেক বাড়ি এখন আর অ্যাভেলেবল নাই, MLS থেকে উঠানো হয়ে গেছে। মালিকরা এখন আর বাড়ি বিক্রি করতে চাচ্ছেন না আনলেস কোনো ইমার্জেন্সি ছাড়া আর কি। আচ্ছা ইন্টারেস্ট রেট এখন ভালো আছে, যদি কেউ কিনতে পারেন, কোনো মালিক রেডি হন বিক্রি এখন করার কি জন্য। ব্যাংক কি এখন মর্গেজ দিচ্ছে? জি জি, ব্যাংক মর্গেজ দিচ্ছে, ক্লোজিংও হচ্ছে। আর ব্যাংকের যেটা আপনার ইয়ে করতে প্রপার্টি ইন্সপেকশন যেটা অ্যাপ্রাইজাল করতে হয়, ওরা ওটা ড্রাইভ থ্রু করে নিচ্ছে। যদি বাড়ির কোনো মালিক চান না অ্যাপ্রাইজালের জন্য কেউ বাড়ির ভিতরে ঢুকুক, ব্যাংক কিন্তু এটা কনসিডার করে নিয়েছে, ওরা ড্রাইভ থ্রু বাইরে থেকে প্রপার্টি দেখে যাবে, অ্যাপ্রাইজাল করে দিয়ে দিবে। কারণ অ্যাপ্রাইজালের অন্য মেথড আছে, অ্যাপ্রাইজাল করতে প্রপার্টি দেখা হয় এই এলাকাতে এই প্রাইসে আরো 3টা প্রপার্টি সেল হয়েছে কিনা, এই অনুসারে আর কি প্রাইস দিয়ে দেওয়া হবে। আবার ক্লোজিং এও যদি মালিক না চান তো ইয়ে দিয়ে দিতে পারবেন, অ্যাটর্নি তো লাগে ক্লোজিং এর জন্য, ওনারা অ্যাটর্নিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে পারবেন যাতে অ্যাটর্নি ক্লোজ করে দিয়ে দেন। কিন্তু কিছুটা প্রবলেম হয়ে যায় ব্যাংকের পেমেন্টটা আর কি, ওয়ারিং হয় না তাড়াতাড়ি, বাট হবে, ধরেন 2 সপ্তাহ দেরি হতে পারে, বাট হবে। আর এইটাই আর কি। আপনাদের লাস্ট একটা জিনিস জানতে চাই যে কেউ যদি বাড়ি কিনতে চায় বা কোনো পরামর্শ দরকার হয়, আপনার সাথে যোগাযোগের কোনো সুযোগ আছে? আমার ফোন নাম্বার আছে, আমার পেজ আছে, আমার ইমেইল আছে। কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, আমার পেজ আছে সেলিনা উদ্দিন। আপনার ফোন নাম্বারটা বলেন একটু। 917 জি 846 1260। থ্যাংক ইউ সেলিনা উদ্দিন। আমার মনে হয় যে আমাদের দর্শকদের যারা যদি কোনো যোগাযোগ করতে চান আপনার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন এন্ড ইউর অবজারভেশন। আমরা যাচ্ছি জানাব নাজমুল আলম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, এখন কিন্তু বেস্ট টাইম রিফাইন্যান্স করার জন্য। আচ্ছা, যারা আগে বাড়ি কিনেছেন তারা এখন রিফাইন্যান্স করে নিলে খুব ভালো হবে, ইন্টারেস্ট রেট অনেক কম আছে। যারা রিসেন্টলি বাড়ি কিনেছেন লেস দেন 5 ইয়ার্স, কেউ যদি আবার 15 বছরের মর্গেজ দিয়ে দেন, ওনাদের জন্য আবার ঠিক হবে না, এটাও বুঝতে হবে। কারো যদি হেল্পের প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন, আমি হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ সেলিনা উদ্দিন। আপনাকে নাজমুল আলম, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকক্ষণ থেকে আমাদের সাথে লাইনে আছেন। বিং এ অ্যাটর্নি, আপনার অনেক সময়ের মূল্য আছে, অনেক কিছু, বাট আপনি কমিউনিটি সার্ভিসের জন্য অনেকক্ষণ থেকে বসে আছেন। আচ্ছা, আপনি তো আজকে আপনার সাথে আমাদের যেটা আলোচনা হচ্ছিল যে এই যে আনএমপ্লয়মেন্ট যে ফর্ম, এই ফর্ম ফিল আপে গিয়ে আপনি নিজের যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, যে আপনি যদি জাস্ট প্লিজ গো অ্যাহেড এন্ড শেয়ার ইওর এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ তাহের ভাই, থ্যাংক ইউ প্যানেলিস্ট, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টা অ্যাকচুয়ালি আপনার সাথে আমার কথা হয়েছে এর আগে, সেটা হচ্ছে কি যে আমি আমার ক্লায়েন্টের জন্য আনএমপ্লয়মেন্টের ব্যাপারে দরখাস্ত করতে যাই। সেটা হচ্ছে কারণটা, উনি সেলফ এমপ্লয়েড, অনেকদিন যাবতীয় আমাকে বলছিলেন যে উনার কাজটা আমি করে দিই। তা আমি বললাম যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা কমপ্লিটলি প্রাইভেট, পার্সোনাল, এগুলো আপনি নিজের থেকেই করেন। তো উনি 2-1 বার ট্রাই করার পরে একেবারে হতাশ হয়ে যেয়ে তারপর সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে আমার সাথে উনি অনলাইনে এবং টেলিফোনে থেকে আমাকে বললো যে গাইড করতেছিল যে আপনি এই ইনফরমেশন গুলোই। তখন আমি উনার পক্ষ থেকে আমি নিজেই একটা পেজ ওপেন করলাম, জাস্ট ডুইং ইট ফর হেম, এটা আমার ক্লায়েন্টের জন্য। কিন্তু আমি যে জিনিসটা দেখলাম সেটা অবিশ্বাস্য। অ্যাজ এ লয়ার, অ্যাজ এন অ্যাটর্নি এট ল, আমি বলবো যে এই টোটাল সিস্টেমটাতে একটা ফ্ল আছে। ফ্ল শব্দটার অর্থ হচ্ছে যে এটাতে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ ফর্ম।
এই আনএমপ্লয়মেন্টের ফর্মটা ইন্টারঅ্যাক্টিভ ফর্ম, আপনার একটা কোশ্চেনের সাথে পরবর্তী কোশ্চেনগুলোর সম্পর্ক আছে। কাজে আপনি যদি একটা কোশ্চেনে যদি ভুল করেন তাহলে পরবর্তী কোশ্চেনগুলোর আনসারগুলো ভুল হবে। তো মূল যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমি একটু আগে থেকে আপনাদেরকে বলি হাউ দ্য প্রসেস ওয়ার্কস। সেটা হচ্ছে যে যখনই একজন আনএমপ্লয়মেন্টের জন্য দরখাস্ত করবেন, এটা নিউ ইয়র্ক state.gov এ গিয়ে তাকে একটা পার্সোনাল আইডি ক্রিয়েট করতে হবে জাস্ট ফর দ্যাট পারপাস। ওই পারপাসে আইডিটা ক্রিয়েট হয়ে গেলে পরে ডিপার্টমেন্ট অফ লেবারে ঢুকতে হবে। সেখানে ঢুকে আপনাকে আনএমপ্লয়মেন্টের জন্য পেজ আছে আলাদা, অ্যাপ্লাই নাও। তো ওই অ্যাপ্লাই নাও ক্লিক করলে ওরা পেজটা ওপেন করবে। দেন ইউ স্টার্টেড উইথ দ্য লগইন। আপনি আপনার যে পার্সোনাল আইডিটা ক্রিয়েট করেছেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। আপনারা যারা দরখাস্ত করেছেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি বলছি। লগ ইন করার পরে ওরা সিরিজ অফ কোশ্চেন ওইখানে জিজ্ঞেস করে, কবে থেকে আপনি কাজ করেছেন, কবে থেকে আপনি কাজ বন্ধ করেছেন, তারপর সর্বশেষ কাজ কবে করেছেন, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কি, ডেট অফ বার্থ কি, আপনার ফোন নাম্বার কত, সমস্ত ইনফরমেশন ওদেরকে দিতে হয়। আমি পার্টিকুলারলি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে কি, অ্যাজ এ লয়ার হিসাবে আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে ফিনিশ প্রোডাক্ট, মিনিং দ্যাট যে ফাইনালি ওরা আপনার কাছ থেকে কোন জিনিসটা অ্যাকসেপ্ট করে ওরা আপনাকে সাইন করতে বলেছে, সেটা হচ্ছে যে রিভিউ পেজ। আমি যখন এই রিভিউ পেজে গেলাম আমি অবাক হয়ে গেলাম যে এক্স্যাক্টলি হাউ দে টুইস্ট দ্য এন্টায়ার স্টোরি। আমার কাছে ওই যে আমি আমার ক্লায়েন্টের ওনার রিভিউ ক্লেমের পেজটা আমার হাতে আছে, এই মুহূর্তে আমি দেখতেছি সেটার মধ্যে সবকিছুই আছে। দ্য উইক বিগিনিং 5/11/20 which is this week, এই সপ্তাহের কথা বলতেছি, যে সে কাজ করেছে কিনা। দ্য আনসার ইজ 0 which is fine। তারপরে আমি আরেকটা পেজে গেলাম, সেটা বলতেছে যে বিগিনিং অফ দিস উইক which is 5/11 have you earned more than $504, মানে $504 উপরে পেয়েছেন কিনা, আনসার ইজ নো which is absolutely fine। তারপরে আরেকটা পেজে আছে যে when you work last, এই যে when you work last যে কোশ্চেনটা আছে সেটা আমি সবার অবগতির জন্য বলতেছি, যদি প্যান্ডামিকের কারণে আপনারা যদি দরখাস্ত করেন আনএমপ্লয়মেন্টের জন্য, এটা কোনো মতেই যেন 3/20 মানে মার্চের 20-এর আগে যেন না হয়। কারণ এটাই হচ্ছে যে গভর্নর কুমো নিউ ইয়র্কের লকডাউনটা অফিসিয়ালি শুরু করেছেন 3/22 মিনিং দ্যাট মার্চের 22 তারিখ রাত্রি 8টা থেকে। অর্থাৎ কেউ যদি এই দেশে কোভিডের কারণে নিউ ইয়র্ক স্টেটে আনএমপ্লয়মেন্ট চান, তার আনএমপ্লয়মেন্টটা শুরু হতে হবে মার্চের 23 তারিখ থেকে, নট বিফোর দেন দ্যাট। এর আগে যদি হয় ওটা কিন্তু রেগুলার আনএমপ্লয়মেন্টের মধ্যে যাবে। সো দেয়ার ইজ এ পসিবিলিটি অনেক লোক এটার কারণে ডিনাইড হতে পারেন। সো ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইনালি যে জিনিসটা আমার কাছে গিয়ে সবচেয়ে বেশি খারাপ লাগলো, আমি প্রশ্নটা আপনাকে পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে are you filing this claim because your workplace closed, were you isolated, or were you quarantined due to COVID-19 also known as the coronavirus? আমার ক্লায়েন্টের জন্য এটার উত্তর ছিল yes, because কোয়ারেন্টাইন বলেন COVID-19 বলেন এই জন্যই সে তার কাজ করতে পারতেছে না। যখন আমি ফাইনাল রিভিউ পেজে গেলাম যেখানে গিয়ে আমাকে সার্টিফাই করে ক্লায়েন্টের পক্ষ থেকে সাবমিট করতে হবে, সেইখানে কিন্তু আমি দেখলাম এইটার আনসার ফাইনালি এসেছে নো। এইটা কিভাবে সম্ভব হয়? ওইখানে ফর্মের ভিতরে আনসার হয়েছে ইয়েস, কিন্তু আমি যখন ফাইনালি সাবমিট করতে যাচ্ছি সেখানে বলতেছে নো। দিস ইজ এ সিরিয়াস ইস্যু। কারণ যে অফিসারটা এই আনএমপ্লয়মেন্টের রিভিউ করবে সে কিন্তু প্রথমে সামারি পেজে যাবে। যখনই সে দেখবে যে কোভিড এর কারণে তার আনএমপ্লয়মেন্টটা সে দরখাস্ত করেনি, ওরা অটোমেটিক্যালি সাইড করে ফেলবে। সো দিস ইজ এ হিউজ ফ্ল রাইট দেয়ার। আপনার সাজেশনটা কি? হোয়াট ইজ সাজেশন? এখন আমার যে সাজেশনটা সেটা হচ্ছে কি, যে আপনারা যখন আনএমপ্লয়মেন্টের ফর্মটা ফিল আউট করবেন, প্লিজ বাই সিনসিয়ারলি ইউ হ্যাভ টু মেক শিওর অল দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ অন দ্য সাইট। কোনো ডকুমেন্টের জন্য ভুল তথ্য আপনারা না দেন, ইভেন সোশ্যাল সিকিউরিটি, ডেট অফ বার্থ, এনিথিং। টেক ইউর টাইম এন্ড ডু অল অফ দিস, যথাযথ ইনফরমেশন দিবেন। ফাইনাল সাজেশন যেটা সেটা হচ্ছে আপনি যখন সার্টিফাই করবেন সেটা হচ্ছে সাবমিট পেজে যাবেন। আপনি জানেন যে ছোট্ট একটা বক্স থাকে, সেই বক্সের মধ্যে উল্লেখ করে দিতে হয় যে আই সার্টিফাইড আন্ডার দ্য পেনাল্টি অফ পারজুরি অল দ্য ইনফরমেশন ট্রু এন্ড কারেক্ট। তারপরে আপনি সাবমিট বাটনে যদি ক্লিক করেন তাহলে এটা সাবমিট হবে। বাট বিফোর ইউ ডু দ্যাট মেক শিওর আপনার রিভিউ পেজে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশনের সাথে রিভিউ পেজের মিল আছে। এই জিনিসটাতে আমি একটা বড় ফ্ল পেয়েছি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে, এবং সেই ফ্লটা পাওয়ার পরে দেন আই ব্যাকড আপ।
আই সেজ নো ওয়ে ইউ সাবমিট দিস। এটা সাবমিট করবে, ওরা এটা নিবে, কিন্তু এটা অনন্তকালের জন্য শুধু সাবমিট অবস্থায় থাকবে, কোনোদিন এটা অ্যাপ্রুভ হবে না। থ্যাংক ইউ নাজমুল আলম You ভাই welcome. আপনার ইনফরমেশনের জন্য। বাট আপনি আমাদের সাথে থাকেন, আমাদের কিছু জি। প্রশ্ন আছে। প্রথমে আমি জনাব দেবশ্রী মিত্র, আপনার কাছে একটা প্রশ্ন একজন করেছেন যে উনি they want to help the community, but today I go to Sterling Avenue, but I saw the Sonali exchange was shut down. Another money exchange has a line of more than 100 people. If they shut down every day, how they can help the community? এটা উনি প্রশ্ন করেছেন ইউসুফুল ইসলাম। জনাব দেবশ্রী মিত্র, আপনি কিছু বলতে পারবেন যে উনি স্টার্লিং এভিনিউতে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেছেন বন্ধ, অন্যটার সামনে লাইন, সো এইভাবে করলে তারা কিভাবে কমিউনিটিকে হেল্প করবে? থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে কি, আমাদের শাখাগুলো আমরা সপ্তাহে তো আসলে প্রতিদিন খোলা রাখা খুব কঠিন। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে মাস্ক পরে বা গ্লাভস ইউজ করে বা যেসব সিস্টেমে কাজ করতে হয়, সেই সব সিস্টেমে কাজ প্রতিদিন অর্থাৎ সপ্তাহে 7 দিন বা 6 দিন করা খুবই ডিফিকাল্ট। যে জন্য আমরা 5 দিন শনি থেকে বুধবার আমাদের অফিসগুলো খোলা রাখছি। কিন্তু যেহেতু প্রতিদিন ডিফিকাল্ট চালু রাখা, সেহেতু আমরা বৃহস্পতি এবং শুক্রবার আমরা আসলে আমাদের হলিডে রেখেছি, যেটা আমি আমার আগেও বলার সময় বলেছি। ওই 2 দিন বন্ধ রাখার কারণ হচ্ছিল এই যে যিনি টাকাটা বৃহস্পতিবার পাঠাবেন, উনি টাকাটা বাংলাদেশে কিন্তু রোববারই পাবে ওনার বেনিফিশিয়ারি। যিনি শনিবার পাঠাবেন, শুক্রবার পাঠাবেন, ওনার টাকাটাও কিন্তু রোববারই বাংলাদেশে বেনিফিশিয়ারিরা পাবেন। সেজন্য শনিবারেই আমরা খোলা রাখছি, যাতে সবাই একসাথেই পাঠাতে পারে, রোববারে টাকাটা পায়। এই ছিল আমাদের লজিক। আর যেহেতু প্রতিদিন খোলা রাখা সম্ভব না, শাখাগুলো মূলত একজনকে দিয়ে চালাতে হচ্ছে বা চালাই আমরা, সেই বিবেচনায় আমাদের এই সিদ্ধান্তটা। এখন গ্রাহকরা যদি মনে করেন যে যদি আমরা ফার্দার খোলা রাখি সেটা ভালো হয়, তাহলে আমরা অবশ্যই এটা বিবেচনা করব নেক্সট ডেজ টু কামের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মনিবুর রহমান উনি আছেন না ভাই? আচ্ছা, আর নাজমুল ভাই, আপনি কি জানেন যে আজকে কতজন শিশু আক্রান্ত হয়েছেন? এই যে নতুন করে যে করোনা যেভাবে অ্যাটাক করছে শিশুদেরকে, এটা কি আপনার জানা আছে কতজন? 100 সো ফার নিউ ইয়র্ক সিটিতে 100 আমি বলেছি 100, রাইট, এটা আমরা জানি। আর হচ্ছে আমার মেয়র কিন্তু আরেকটা কথা বলেছেন, এটার সাথে সাথে প্রতিটি বাবা আমাকে সতর্ক করেছেন যে যখনই তাদের সন্তানদের তারা শুধু করোনা সিমটম হিসেবে যেটা আমরা জানি সেটা না পেলেও অন্য কোনো সিমটম থাকলেও তারা যেন ইমিডিয়েটলি তাদের ডাক্তারের সাথে যোগাযোগ করেন, ডাক্তারকে না পেলে 311 কল করেন ইমিডিয়েটলি। আচ্ছা, আচ্ছা নাজমুল ভাই, আপনার কিছু প্রশ্ন আছে, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করবো প্রশ্নগুলো। সেটা হচ্ছে যে একজন জানতে চাচ্ছেন যে অ্যাটর্নি নাজমুল আলম বলবেন। অ্যাটর্নি নাজমুল আলম, জি, ওনার কাছে জানতে চাচ্ছি যে উনি একজন জানতে চাই, আমি আইআরএস কে 2020 সালে ট্যাক্স রিফান্ড দিলাম, বাট আজও স্টিমুলাস চেক পাইনি বলে আমার বাসায় পাইনি, সবাই বলে আমার বাসায় আসবে, কবে আসবে তা কি বলতে পারবেন? ওকে, স্টিমুলাস চেক যারা আপনার পান নাই তারা irs.gov এ যাবেন, সেইখানে যে ওই যে আপনার চেকটা অথবা আপনার স্টিমুলাস চেকটা ওরা আদৌ আপনার নামে ইস্যু করেছে কিনা ওইটার জন্য আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করলে ওরা সাথে সাথে আপনাকে রেজাল্ট দিবে। সো প্লিজ গো টু irs.gov, ওইখানে গেলে আপনি জাস্ট ওদের ফলো করেন, আপনি ওইখান থেকে একটা রেজাল্ট পাবেন। এটা ইন্টারনেটে দিয়ে দেয় রাইট অ্যাওয়ে। জি, মোহাম্মদ উদ্দিন একটা প্রশ্ন করেছেন, আমি 2012 সালে ভাই ও বোনের জন্য অ্যাপ্লিকেশন করে 6 মান্থ আফটার মানি রিসিভড পাই, তবে পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার পাইনি। হ্যাঁ, আমি অ্যাপ্রুভাল লেটার সেন্ড করেছি। হ্যাঁ, আমি ওনার জন্য এটাই বলবো যে আপনার ইয়েতে অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট আপনার মেইলগুলো চেক করেন, ইমিগ্রেশন USCIS শুধুমাত্র চিঠির মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে, ওরা সাধারণত টিমেলে খুব একটা বিশ্বাস করে না। কাজেই চিঠি পাবেন আপনার বাসায়, সেই চিঠিতে আপনার একটা হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে পারে, আর নতুবা আপনাকে ওরা আরেকটা জিনিস জানাতে পারে, সেটা হচ্ছে যে ফার্দার ডকুমেন্ট চাইতে পারে, সেটাকে বলে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স RC। যদি কোনোটাই আপনি না পান তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ওই USCIS এর ওয়েবসাইটে যে
সেখানে আপনি একটা স্ট্যাটাস ইনকোয়ারি করতে পারেন। ওরা আপনাকে চিঠি দিয়ে সেই স্ট্যাটাস ইনকোয়ারি রেজাল্ট আপনাকে জানাবে। সৈয়দ মবিন জানতে চাচ্ছেন, আমার নানি স্টিমুলাস প্যাকেজ ওনার অ্যাকাউন্ট কিভাবে আনবে? উনি কখনো ট্যাক্স ফাইল করেন নাই এবং উনি ইন্ডিপেন্ডেন্ট মনে হওয়া উচিত। ওকে, এই ক্ষেত্রে যেটা আমি জানি যে স্টিমুলাসের চেক আনতে হলে উনাদেরকে যদি উনারা কোনো ট্যাক্স রিটার্নের ডিপেন্ডেন্ট হতে পারবেন না। যদি কোনো কারো ট্যাক্স রিটার্নে ডিপেন্ডেন্ট হন তাহলে তাকে স্টিমুলাসের আপনার টাকাটা দেওয়া হবে না, যেটা $1200 পার হেড এন্ড ফর চাইল্ড $500। এই ক্ষেত্রে যদি উনি আলাদাভাবে ট্যাক্স ফাইল করে থাকে 2019 অথবা 2018, তাহলে সেম ওয়েতে irs.gov এ যে উনি ওই আবার লগ ইন করে ওইখানে উনি স্ট্যাটাসটা চাইতে পারে, ওইটাতে শো করবে স্ট্যাটাস, নতুবা ওইখানে উনি ক্লেম করতে পারবে। দেয়ার ইজ আ ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে। জি, লাস্ট কোয়েশ্চেন আপনাকে, আমাদের আরো অনেক প্রশ্ন আছে বাট সময় হবে না। আমার অ্যাসাইলাম ফাইনাল হিয়ারিং আগস্ট মাসে, মোহাম্মদ রাসেল উনি জানতে চাচ্ছেন এটা কি চেঞ্জ হবে কিনা? আগস্ট মাসে ওনার ফাইনাল হিয়ারিং অ্যাসাইলামের, এটা চেঞ্জ হবে কিনা জানতে চাচ্ছেন। ওকে, করোনা ভাইরাসের কারণে যাদের এই ইন্টারমিডিয়েটরি মিনিং দ্যাট গত মার্চের থেকে আগামী জুন পর্যন্ত যাদের ডেট ছিল তাদের ডেটগুলোর রদবদল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু উনার ডেটটা যদি আগস্টে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উনি যেন এটার জন্য প্রস্তুতি নেন। এই জন্যই প্রস্তুতি নেবেন কারণ এই ডেটটা আগের থেকে প্রিসেট, যাদের জানে সরকারি উকিল সেও জানে এবং উনি নিজেও জানে। তো আমি বলবো যে আপনি প্লিজ ওইটার জন্য অপেক্ষা করেন না, কারণ আপনার জিনিসটা কিন্তু করোনার মধ্যে পড়তেছে না, আপনার ডেটটা। এইটার যাদের ডেট ছিল করোনাতে হাজিরা দেওয়ার তাদেরটাই শুধুমাত্র পিছাচ্ছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। গিয়াসউদ্দিন সাহেব জানতে চাচ্ছেন জনাব দেবশ্রী মিত্র আপনার কাছে যে আমাদের রেট কম কিন্তু ফি বেশি কেন? আপনাদের রেট কম ফি বেশি, এটা উনি জানতে চাচ্ছেন। আসলে আমাদের ফি বেশি এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করি, কারণ আমাদের ফি হচ্ছে $500 পর্যন্ত মাত্র $2, $500 পর্যন্ত মাত্র $2, 500 থেকে 1000 পর্যন্ত $4, 1000 থেকে 2000 হচ্ছে $6 এবং 2000 এর অ্যাবাভ যদি হয় তাহলে সেটা $8। সো আমি মনে করি না এটা বেশি। আর রেট আসলে আমাদের কম না, 85-20 আমি মনে করি কম্পিটিটিভ রেট। এবং তবে আমি কখনোই ব্যাংকিং চ্যানেলের সাথে নন ব্যাংকিং চ্যানেলের তুলনা করতে যাব না, কারণ নন ব্যাংকিং চ্যানেল হয়তো ভিন্ন রেট দিতে পারে। I have no opinion or comment about that. আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আপনার, অনেকে রিয়া বা অন্য কোনো মাধ্যমে দেশে টাকা পাঠান, তারা কিভাবে তাদের প্রণোদনা পাবেন? আদৌ তারা পাবেন কিনা? যদি আপনাদের ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠান তাহলে তারা কি প্রণোদনা পাবেন কিনা এটা জানতে চাচ্ছেন। জাস্ট 30 সেকেন্ড যদি আপনি। তারা প্রণোদনা পাবেন। রিয়া একটা বড় রেমিটেন্স কোম্পানি এবং এরা প্রণোদনা পাবেন। দেবশ্রী মিত্র আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের সময় দেওয়ার জন্য। জনাব নাজমুল হাসান আপনার কাছে যাচ্ছি ফাইনাল রিমার্কের জন্য। সো আপনার কি মনে হয় যে কবে ইউনিভার্সিটি খুলতে পারে বলে মনে করেন আপনি? জুন 1 আগে তো আমরা সেটা নিয়ে ভাবতে পারি না, তবে মে মাসের শেষের দিক দিয়ে হয়তো একটা ঘোষণা আসতে পারে, কারণ গভর্নর প্রতিদিনই এখন থেকে চেষ্টা করছেন যে আরো কিছু কাউন্টি খুলে দেওয়া যায় কিনা। তবে একটু আগে আমি একটি খবর পেয়েছি, সেটি হচ্ছে যে হোয়াইট হাউস আর একটি নতুন এক্সিকিউটিভ অর্ডার জারি করতে যাচ্ছে। সেটি হচ্ছে যে এসেনশিয়াল ড্রাগ হিসেবে যেগুলোকে চিহ্নিত করা হবে, বিশেষ করে এই প্যান্ডেমিকের চিকিৎসার ক্ষেত্রে, সেগুলোকে যুক্তরাষ্ট্রে প্রস্তুত করতে হবে, বাহির থেকে আর আমদানি করা যাবে না। এর ইমপ্লিকেশনটা কি, সিগনিফিকেন্টটা কি? কারণ এখন আমেরিকাতে যে ড্রাগগুলি হয় এসেনশিয়াল ড্রাগ, তার ম্যাক্সিমাম র ম্যাটেরিয়াল চীন থেকে আসে, ভারত থেকে আসে। অন্তত এই ক্ষেত্রে আগামী 90 দিন পরে এটার বিবেচনা করা হবে, কিন্তু 90 দিন যেদিন থেকে এক্সিকিউটিভ অর্ডার কার্যকর করা হবে সেদিন থেকে 90 দিন পর্যন্ত এসেনশিয়াল ড্রাগ সবগুলো যুক্তরাষ্ট্রে প্রস্তুত করতে হবে। এটাই এক্সিকিউটিভ অর্ডার। আপনি কি মনে করেন যে এটা যুক্তরাষ্ট্রের জন্য ভালো বা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ভালো? খারাপ মন্দ এই মুহূর্তে বলার সুযোগ নাই, তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এটিও হয়তো বা একটি রাজনৈতিক হইতে পারে, বাস্তব ব্যাপার হইতে পারে যে বি আমেরিকান, উই আর অল আমেরিকান। গভর্নর কুমতা সাংবাদিক সম্মেলনে প্রায় দিনই বলেন যে আমাদের মতো একটি দেশ কিভাবে আমাদের এর মধ্যে জরুরি সমস্যার মূল বিষয়গুলোর প্রতি এত চীন ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, এই বিষয়টি গভর্নর কুমো কিন্তু প্রশ্ন তুলেছেন যে আমাদের অবস্থা কি বলে মনে হয় আপনার কাছে? ট্রাম্পকে অসম্ভব রাগান্বিত মনে হয় সেদিন, আপনি জানেন চাইনিজ মনে হচ্ছে। তবে ট্রাম্পের নির্বাচনের ক্ষেত্রে
ট্রাম্পের যে স্ট্র্যাটেজিটা যেদিন একটা কাজ করছিল সেটা বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তার এই জোর করে অর্থনীতি খোলার ব্যাপারটাতে যুক্তরাষ্ট্র মোটামুটি মানুষ ডিভাইড হয়ে যাচ্ছে, কারণ অনেকে জীবিকার সাথে জীবন না জীবনের সাথে জীবিকা এই বিষয়ে দ্বন্দ্বে পড়ে গেছে, এবং এই দ্বন্দ্বটা যত কন্টিনিউ করবে রাজনৈতিকভাবে তার জন্য সেটা ভালো ফল বয়ে আনবে না। তারপর সেদিন চাইনিজ একজন সাংবাদিককে সে অত্যন্ত অপমান করেছে, আপনি জানেন যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে দেখুন চাইনিজ সাংবাদিকের সাথে এখানে দুটো ব্যাপার আছে তাহলে খুব উল্লেখযোগ্য। সেটা হচ্ছে আমেরিকাতে সাংবাদিকতা কত স্বাধীন, একজন প্রেসিডেন্টকে যেভাবে প্রশ্ন করা হয়েছে এবং এটা আরেকজন গিয়ে যেভাবে অ্যাটাক করেছে আমি দেখেছি। কথা বলতে চাচ্ছি তাই আরেকজনকে ওই চাইনিজ সাংবাদিককে কাটানোর জন্য প্রেসিডেন্ট তড়িঘড়ি করে আরেকজনকে বলছেন যে আপনি প্রশ্নটা করেন। সেই সাংবাদিক কিন্তু ওই সহকর্মীর প্রতি সহানুভূতি দেখিয়ে যাতে সহকর্মী তার প্রশ্নটা কমপ্লিট করতে পারে আবার সেই জন্য তাকে সময় দিয়েছিল, এবং একটা সহানুভূতি, এটা হচ্ছে প্রফেশনাল সহানুভূতি, কার্টেসি। সেই কার্টেসি দেখানোর জন্য ওই মহিলা প্রশ্নই করতে পারেনি আর, এবং তারপরে যখন ওই চাইনিজ সাংবাদিক আবার প্রশ্ন শুরু করলো প্রেসিডেন্ট তার সাংবাদিক সম্মেলন ত্যাগ করে চলে গেলেন। এইটি আমার গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের এখানে যে রেসিজমটা আছে, যে আজকে মেয়রও বলেছেন যে আমরা কোনোভাবেই, উনি গতকালকে চাইনিজ ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, আর চাইনিজ ব্যবসা আমরা অনেকেই জানি যে এই রোগের উৎপত্তি স্থল চায়না হওয়ার কারণে এই নিউ ইয়র্ক শহরে অনেক চাইনিজ প্রতিষ্ঠান এখন সাংঘাতিক ব্যবসায়িক মন্দায় পড়েছে, ব্যবসায়িক বৈষম্যের শিকার হচ্ছে। মেয়র কিন্তু এই ব্যাপারটা অ্যাড্রেস করেছেন, এবং তিনি এবং প্রেসিডেন্ট কালকে যেভাবে পরশুদিন যেভাবে উত্তরটা দিয়েছেন যে গো টু চায়না, আস্ক চায়না, এটি কিন্তু একটা কমপ্লিটলি রেসিস্ট। দেশের প্রেসিডেন্ট যখন এই মন্তব্য করেন তখন সেখানে রেসিজম একবার দেশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এইটি বলা যায়। থ্যাংক ইউ নাজবুল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। কালকে আশা করি আরো লেটেস্ট খবর এবং ডেভেলপমেন্ট আমরা নিয়ে আসবো রাত 9টায় আমাদের দর্শকদের সামনে। জনাব দেবশ্রী মিত্র, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের যে কোনো সময় যে কোনো কিছু যদি কোনো তথ্য আপনারা জনগণের কাছে প্রচার করতে চান, আপনারা অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করবেন। জনাব নাজবুল হাসান, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ সামাদ মিয়া এবং সালমা চৌধুরী, আপনাদের সবাইকে ধন্যবাদ। আরো যারা ছিলেন আমাদের মাজেদা উদ্দিন, ডক্টর মনিবুর রহমান, সেলিনা উদ্দিন এবং জনাব নাজমুল আলম। জনাব নাজমুল আলম, ডু ইউ হ্যাভ এনিথিং ফাইনাল রিমার্ক 30 সেকেন্ড? ইয়েস, আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আজকের বিষয়টা ছিল আনএমপ্লয়মেন্ট নিয়ে। আপনারা যারা আনএমপ্লয়মেন্টের দরখাস্ত করেছেন প্লিজ আপনারা আবার ওই লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে, নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আপনাদের স্ট্যাটাসটা চেক করেন। আর সেকেন্ডলি আমি যেটা বলবো, যারা এখন পর্যন্ত আনএমপ্লয়মেন্টের দরখাস্ত করেননি আপনারা আনএমপ্লয়মেন্টের দরখাস্ত করুন, কিন্তু যখন দরখাস্ত করবেন প্লিজ বি কেয়ারফুল যেন কোনো জায়গায় কোনো মিস্টেক না হয়। এর জন্য যদি দরকার পড়ে একজনের জায়গায় দুইজন পাশাপাশি বসে আপনারা ভালো করে খেয়াল করে তারপর অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। সাবমিট করার আগে যে অ্যাপ্লিকেশনের একটা সামারি দেয় সেটাকে বলে রিভিউ ইউর ক্লেম, ওটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জিস্ট আপনার অ্যাপ্লিকেশনে আপনি কি লিখেছেন সেই জিনিসটা, কাজে ওইখানে কিন্তু আপনি সার্টিফাই করতেছেন যা আপনি বলেছেন সত্য বলেছেন। তো সেটা চেক করার আগে, সাবমিট করার আগে দেখবেন যেন কোনো তথ্য যেন ভুল না থাকে। যেমন আমার ক্লায়েন্টের কথা বললাম, ওনার তথ্যটা ভুল ছিল, বলতেছিল যে না এটা কোভিড-19 এর কারণে তার প্রতিষ্ঠান বন্ধ হয়নি। এটা কিভাবে সম্ভব? উনি তো ওটা ওইখানে বক্স চেক করেছিল, হয়তো এটা ওদের সফটওয়্যার ইস্যু হতে পারে। তো কাজে এই ধরনের কোনো পরিস্থিতি যদি হয় বাই অল মিনস ওই মুহূর্তে সাবমিট করেন না, পরবর্তীতে আরেকবার চেষ্টা করেন, তখন সাবমিট করেন কারেক্ট ইনফরমেশন সহ। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনাদের আনএমপ্লয়মেন্ট পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এবার একটা কথা বলতে চাই, নাজমুল আলম ভাই যে কথাটা বলেছেন, এই পুরা নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের যে আনএমপ্লয়মেন্টের কোশ্চেন গুলো, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার দ্বারা তৈরি করা, এবং এমন ভাবে তৈরি করা আছে যে আপনাকে যদি সঠিক তথ্য না থাকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। অর্থাৎ যাদের কাছে সঠিক তথ্য নাই তাদের কাছে এই ফর্ম ফিল আপ করার আগে তথ্যটা জোগাড় করা উচিত, কারণ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটা গুগল তৈরি করেছে ফর্মটা। আর আরেকটি প্রশ্ন, একটু আগে একজন প্রশ্ন করেছেন, আমি দেখতে পাচ্ছি যে এমিরেটস এর ফ্লাইট কবে চালু হবে। এমিরেটস এর সীমিত আকারে ফ্লাইট তারা চালু করছে আগামী সপ্তাহের আমার খুব সম্ভবত 21 তারিখ থেকে, কিন্তু নিউ ইয়র্ক সিটি সেখানে নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশেও কিন্তু আগামী 30 মে পর্যন্ত সমস্ত ফ্লাইট বন্ধ করা হয়েছে, বাংলাদেশের বিমানবন্দরে কোনো ফ্লাইট নামতে দেওয়া হবে না। অর্থাৎ এমিরেটস চালু করলেও 30 মে এর আগে বাংলাদেশে কোনো ফ্লাইট ঢুকতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল আলম, জনাব নাজমুল হাসান, দুজনকে ধন্যবাদ। আপনারা যারা ছিলেন আজকে সবাইকে ধন্যবাদ। ভাবি আপনি কিছু বলতে চাচ্ছিলেন?
হ্যাঁ, আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু ট্যাক্সিং এর একটা সিস্টেম আছে। যেমন আপনারা যদি জি। কেউ অনেক ধরনের প্রবলেম হয়, ডোমেস্টিক ভায়োলেশন থাকেন, আপনারা কল করতে পারতেছেন না, 911 এর সিস্টেমে ট্যাক্সিং আসতেছে, বাট এখনো অফিসিয়াল ভাবে আসে নাই, বাট 311 এ কিন্তু আছে। যেমন আপনি মনে জি। করতেছেন আপনি এমন এক পরিস্থিতি পড়ছেন, আপনি কল করতে পারতেছেন না, আপনি কিন্তু ট্যাক্স করে জানাই দিতে পারেন। আপনি ট্যাক্স করতে পারেন এই 311 এ। তাদের জন্য আলাদাভাবে অপারেটর তৈরি করা হয়েছে, আলাদাভাবে মানে রুম দেয়া হচ্ছে যে ওরা এই ট্যাক্স গুলা রিসিভ করবে, এবং যদি ধরেন কোনো ভায়োলেন্স কিছু হয়ে যায়, ওরা আবার আমাদেরকে 911 এ কনফার্ম করে জানায় আপনাদের দেয়। ফরওয়ার্ড করে দেবে আপনাদেরকে। হ্যাঁ, আমাদেরকে ফরওয়ার্ড করে দিবে। ওই রাইট। জিনিসটা আমাদের আসবে, বাট ইন মেবি নেক্সট ইয়ারে মনে হয় আমাদের ট্যাক্সেশনটা চালু হয়ে যাবে। তো এই জন্য যদি কেউ এমন ধরনের পরিস্থিতি হয় যে কথা বলতে পারতেছে না, ফোনে কল করে 911 কল করতে পারতেছে না, কিন্তু ট্যাক্স করে দিতে পারবে, এন্ড ট্যাক্সটা 311 এ আছে, এই 311 আমাদেরকে আবার ট্রান্সফার করে দিই। এইটুকু আমি জাস্ট বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সো আর মাচ। সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ আমিও সবাইকে ঈদের শুভেচ্ছা দিচ্ছি। তো আর দিন আছে। তাহের ভাই থ্যাংক ইউ, আপনাদের Thank you. সার্ভিস আমাদের পাবলিক খুবই উপকৃত হচ্ছে, এর জন্য আপনাকেও ধন্যবাদ, টাইম টিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ Thank সো you. মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদের যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দর্শক, আগামীকাল রাত 9টায় আবার আপনারা সবাই আসবেন, আমরা সবাই একসাথে বসে কথা বলবো, আমরা আমাদের বিষয়গুলো জানবো এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে যা আমাদের কাছে আছে তথ্যগুলোকে ইনফর্ম করার, এবং আপনাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আপনারা জানতে চান এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করার। আজকে এ পর্যন্ত, আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।